ছাত্র ছিলেন না, উনি একজন চাকরিজীবী ছিলেন। ওনার ফ্যামিলিতে ওনার স্ত্রী নেই, ওনার একটা ছোট ছেলে, সেটা নর্মাল যে তার বাবার হাত ছাড়া অন্য কারোর হাতে সে ভাত খায় না। সে ভাইটি যখন জুলাই 19 তারিখে জুমার নামাজের পরে উনি চেয়েছিলেন যে ছাত্রদেরকে কিছু দুপুরে খাবার দাবার উনি দিয়ে সহযোগিতা করবেন। এই চিন্তা ভাবনা নিয়ে উনি নামাজ পড়ে যখনই বের হলেন, সেখানে স্নাইপার শট হয়েছিল, আপনারা জানেন। রাস্তার পাশে তিনি ছিলেন এবং স্নাইপার শটের মাধ্যমে ওনার একটি লাইভ বুলেট ওনার গলা ভেদ করে ঘাড় দিয়ে বের হয়ে যায় এবং তিনি শাহাদাত বরণ করেন। তো ওই ভাইটি ওনার যে এটা আমার মনে পড়ে শুধু যে তার ছেলে যখন আমরা তার সাথে দেখা করতে গেলাম, তখন তার সেই অ্যাবনর্মাল ছেলে শুধু তার বাবাকে খুঁজছে এবং অন্য কারোর হাতে সে লাভ খেতে পারছে না। এই বিষয়টা আমাকে খুবই নাড়া দেয় যে আমরা আসলে এই যে শহীদ পরিবারগুলো, এরকম অসংখ্য ঘটনা প্রত্যেকটা শহীদ পরিবারে আছে আর কি। এই বিষয়টা আমাকে খুব বেশি পীড়া দেয় এবং এখনো মনে পড়লে আমি স্বাভাবিক থাকতে পারি না। আমার ছোট থাকতেই সবচেয়ে আদরের, সবাই ভালোবাসত, সব কিছু করে থাকলো দুই ধাপ আমি সামনে গেছি, এই সময় একটা ফোন আসে বলে যে রাহেন ভাই তো গুরুতর আহত। ভালো লাগে না, আমি ভালো দেখতে পারি না। একজন মা সন্তান হারালে সেই মা কোনদিন ভালো থাকে বাবা? ছোটবেলা থেকে আমার বাবা আমার প্রথম সন্তান, তো ও আমার খুব আদরের ছেলে ছিল, খুব আদরের ছেলে, আমার বড় সন্তান। এই কষ্ট হয়ে আমি পড়াইতাম, আমি দিন রাত পরিশ্রম করে তাকে পড়াইছি। তাইও বলতো, বাবা আপনি লেখান, বাবা পাওয়া অনেক ধন্যবাদ, আমাকে আপনি লাল মানুষে এই আমাকে যে পর্যন্ত পড়াছেন, এটি আমার কাছে হাজার শুকরিয়া আল্লাহর কাছে। 5ই আগস্ট তার মাথায় গুলি লাগলো, সে সামনে ছিল আর সন্ত্রাসী বাহিনী সামনে থেকে গুলি করতেছিল, তাদের অপোজিট থেকে গুলি করতেছিল। এটাই বোঝা যায় যে তার একটা নেতৃত্ব দেওয়ার যে একটা গুণ ছিল, সেটা সে রাজশাহীর মাটিতে হয়তো রক্ত মিলিয়ে দিয়ে তার প্রমাণ দিয়ে গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়, ওখানে ভাইয়ার অপারেশন হয়। রাত 10টার দিকে হয়তো অপারেশন শেষ হয়েছিল। 8 তারিখ সন্ধ্যা 6টার দিকে ভাইয়া শাহাদাত বরণ করেন, আল্লাহর কাছে চলে যান। মোবাইল করলে আব্বা বলতো, আব্বা কাজ করে যায় না, কাজ কামা তো বেশি করা লাগবে না, আপনি কেমন আছেন একটু সত্য। আমার যদি কণ্ঠ খারাপ লাগতো, তাই খুব চিন্তা করতো, আপনি ডাক্তারের কাছে আসেন, রাজশাহী আসেন। এই 3টা 3.5 মাস থেকে আর কেউ বলার নেই। এবং শাড়ির সাথে কোথাও হয় না, বেশ কঠিন কষ্ট। এই সাওয়ালের মুখ সময় মুখ এবং চোখের সামনে ভাসে ওঠে। সাওয়ালের তো আদরের সাওয়াল আমার। এই রক্তাক্ত জুলাইয়ে আহত হাজার হাজার যোদ্ধারা কিভাবে কাটাচ্ছে দিন? 18 তারিখে আমি সর্বপ্রথম আন্দোলনে গেছি, তখনই আমার বন্ধুর ছিটা গুলি লাগছে, ওর এখনো চোখে একটা গুলি আছে। আবার 19শে জুলাই শুক্রবারে তখন আমরা সবাই আমরা 25 জনের মতো জুম্মার পরে আবার এই আন্দোলনে গেছি। তখন বিকেলবেলা রামপুরা ব্রিজের নিচ থেকে আমরা দেখছি তখন পুলিশরা বিজেপিরা একসাথে ফায়ার করতেছিল, মানুষ অগণিত হারে আহত হচ্ছিল। ওইখানে 20 মিনিট থাকার পরে প্রায় আমরা তো ফল ব্যাক করি, প্রচণ্ড গুলি হচ্ছিল অনেক দূর থেকে লাগে, পায়ে পেছন থেকে পা 2 ভাগ হয়ে গেছিল আমার। ঢাকা মেডিকেলে যাওয়ার পরে সাথে সাথে প্রাথমিকভাবে একটা ব্যান্ডেজ করে দিছে। ব্যান্ডেজ করে দেওয়ার 22 ঘন্টা পরে অপারেশন হয়েছে। এত রোগীর চাপ ছিল তখন।
আর এই অপারেশনের আগেই পুলিশ 4 থেকে 5 বার ডাটা নিয়ে গেছে। তখন অবস্থা এরকম ছিল যে ডাক্তার দৈনিক আসে একবার, আর পুলিশ আসে ইনকোয়ারির জন্য এই আহত রোগী দেখে যায়। সেন্স নাই, তাদের কাছেও আসে পুলিশ দৈনিক 2 বেলা 3 বেলা করে। রাত্রে 2টা বাজে আসে, মানুষ যখন ঘুমায় থাকে তখনও আসে। 25শে জুলাই আমার তখন হচ্ছে প্রশাসনিক চাপের কারণে অনেক রোগীদের রিলিজ দিয়ে দিচ্ছিল। রিলিজ স্লিপ দেখানোর পরেও আমাদেরকে শাহবাগ থানায় নিয়ে গেছে। নিয়ে খোলা আকাশের নিচে আমাকে এই অসুস্থ অবস্থায় প্রায় 3 ঘন্টার মতো খোলা আকাশের নিচে ওই ইয়েতে শোয়া রাখছে, স্ট্রেচারে শোয়া রাখছে। আমার আব্বু, আম্মু, ছোট ভাই, আমার মেজো মামি সবাইকে আলাদা আলাদা করে নিয়ে সবার কাছ থেকে স্টেটমেন্ট নিছে। তো এক পর্যায়ে যখন আমরা মোটামুটি সব দিক থেকে তারা যখন আমাদেরকে ঘিরে ফেলে, আমাদের কোনো দিকে যাওয়ার সুযোগ ছিল না, এবং সে অবস্থাতে তারা 2 দিক থেকে আমাদেরকে গুলি করা শুরু করে। পিছন দিক থেকে পুলিশ গুলি করছিল এবং সামনের দিক থেকে ছাত্রলীগ এবং আমার দিকে যারা সন্ত্রাসীরা, তার হাতে শটগান ছিল, পিস্তল ছিল, এগুলো দিয়ে তারা গুলি করা শুরু করে। আমি যেহেতু সামনে ছিলাম, একটা পর্যায়ে খুব কাছাকাছি থেকে আমরা যারা ছিলাম, আমরা চাচ্ছিলাম যে তাদেরকে মোকাবেলা করতে, কিন্তু একটা পর্যায়ে যখন তারা উপর্যুপরি গুলি করা শুরু করলো, আমরা সেখানে আর অবস্থান করতে পারি নাই। একটু পিছু হটার পরপরই হঠাৎ করে ছাত্রলীগের একজন সন্ত্রাসী সে খুব কাছ থেকে এসে তার যে শটগান, সে শটগান দিয়ে সে গুলি করে এবং মুহূর্তের মধ্যেই আমার ফেসে, মুখে এবং চোখে সেই শটগানের যে প্যালেট সেটা আঘাত করে। আমার ডান চোখে শটগানের প্যালেট চলে যায় এবং আমি তৎক্ষণিক সেখানে পড়ে যাই আর কি। এর পরপরই সেখানে আমাকে পিছনে যারা সহযোদ্ধারা ছিলেন তারা আমাকে ধরে নিয়ে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পরে সেই হাসপাতালেও ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা হামলা করে। সেখানে বেশ কয়েকজন আহত যারা ছিল তাদের উপরে হামলা করা হয়। আওয়ামী লীগের যারা ছিল তারা ওই সময় আমাদের ছাত্রদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে। অনেককে টিকিট দেবে, চিকিৎসার দায়িত্ব নেন। তার একটা তালিকা তৈরি করে সন্ত্রাসী বলে থানায় তালিকা পাঠাচ্ছে। তো 5 তারিখের পরে অনেক রোগী এসে বলে আমরা তখন বই হাসপাতালে আসি নাই, আর যারা চিকিৎসা নিচ্ছে তারা বলে তারা পরিচয় গোপন রাখছি যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র। আমরা যথাসাধ্য চেষ্টা করছি আমি ডাক্তারদের বিরুদ্ধে আমাদের ছাত্রদের পক্ষে কাজ করার। আমরা সঙ্গে খুব কম ছিলাম। তো আমাদের সাথে আমাদের রুগীরা অনেক ডেডিকেটেড করে তারা কাজ করছে, সহযোগিতা করছে, রুগীরা লোকজন ছিল। আর ইকোনমিক বিষয়টা তখন একটু দুর্বল ছিল, সমাজসেবা ডিপার্টমেন্ট আমাদেরকে খুব সহযোগিতা করছে এই বিষয়ে। তো তখন তো ফান্ড ছিল না 5 তারিখের আগে। আমাদের 2টা জায়গায় যুদ্ধ করতে হচ্ছে, একটা তাদের চিকিৎসা এনশিওর করা, আবার এদেরকে বিরোধিতা করা যে না আমাদের চিকিৎসা ভালো তৈরি করতে না পারে। থানার সামনে ছিলাম, ওই সময় এক পুলিশ থানার ভিতর থেকে একেবারে আমাকে তাক করে গুলি করে। আমার মাথাটা ঝাঁকিয়ে দিয়ে উঠে আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো আমার মাথার খুলি উড়ে গেছে, এই জন্য হয়তো আমি দেখতে পাচ্ছি। গুলিটা যে আসলে আমার চোখে লেগেছে এটা আমি বিশ্বাস করতে পারছিলাম না। পরে ওই সময় আমি মুখে হাত দিয়ে বসে পড়ি, বুঝছিলাম যে রক্ত বের হচ্ছে অনেক, পুরা মুখে রক্ত। চেম্বারে যাওয়ার পর ওইখানকার ডাক্তার এই স্টাইলে বলে যে এই শোনেন ওর বাম চোখ শেষ, ও ডান চোখ নিয়ে ভাবে যান পরে এসে, এই স্টাইল বলেছে। এটা খুব শকিং ছিল। ওই মুহূর্তে আমাকে বলেছে পারলে মাফ করে দিও। এটা হচ্ছে 19শে জুলাই শনিয়াকার বিভিন্ন স্থানে রায়েরবাগ এবং সাইনবোর্ড পুরো দিন আমি ওখানে ছিলাম। আমাদের সহযোদ্ধা ওনারা কবে একটা হাত নিয়ে গেছে, ওরা আমার প্রতিও নির্মমভাবে অত্যাচার করছে, রড দিয়ে বাঁশ দিয়ে অনেক মারছে, মারতে মারতে শুয়ে ফেলছে আর কি। শোয়ার পরে হচ্ছে যে তারপর আমাকে ছাড়ে নাই, ইটের আলাদা আমার মাথা দিয়ে মানে পুরো শরীরে আঘাত করছে এবং কি রক্তাক্ত শরীরে ওরা আমাকে ছাড়ে নাই। লাস্টে আমার গুলি করছে পায়ে হচ্ছে এখানে হচ্ছে হাঁটুর উপরে ঠেকা গুলি করছে, তো ওই জন্য হচ্ছে
মানে মাংস সহ হাড়ের সমস্যা হয়েছে, এই জন্য হাড় মাংস দুটোই কাটা লাগছে আর কি, মাংসটা কাটা লাগছে। আমরা যখন নিচে অবস্থান করি তখন এখানে আসি দেখি পুরো ফিলিস্তিন ক্যাম্পে আমরা তো ভিডিও দেখছিলাম, তো এখানেও সেম অবস্থা। পুরো হাসপাতালে কেউ মাথা নাই, মাথার মধ্যে গুলি, ফায়ের মধ্যে গুলি, কেউ এখানে ট্রিটমেন্ট দিতেছে ওরা। 19 জুলাই শুক্রবার বিকেল 4টা থেকে রংপুর প্রচুর উত্তাল ছিল। ওই অবস্থায় পুলিশ আমাকে আটক করে বিকেল 5টার দিকে, এবং পুলিশের কাছে আটক থাকা অবস্থায় পুলিশ আমাকে রংপুরের কাচারি বাজার মোড়ে ছড়া বুলেট যেটা বলে সেটা আমার পায়ে লাগায় গুলি করে, এবং আমার পায়ের 6 ইঞ্চির মতো হাড় উড়ে যায়। রংপুর মেডিকেল কলেজের ডাক্তাররা আমাকে একটা বলছিল যে আমার পা থাকবে না অথবা পা রাখা পসিবল না, কারণ পা খুব একবারে মানে 6 ইঞ্চির মতো হাড় ছিল না, এবং পা আমি কোনো নড়তে পারছিলাম না। 20 তারিখ সকালেই আমার অ্যাম্বুলেন্সে করে ঢাকা আপন হাসপাতালে এসে ভর্তি হই। ওই দিন রাতেই আমার একটা বড় একটা সার্জারি করে এবং পায়ে রড দিয়ে দেয়। 4-5 জন হলো হেলমেট পরার লোক, আমার পিস্তল নিয়ে হঠাৎ করে সামনে এসে পড়ছিল। তো যখন তাক করছিল ঠিক ওই মুহূর্তে আমি হঠাৎ করে যখন ইনস্ট্যান্ট মাসেল রিফ্লেকশনে মাথা বাঁচানোর জন্য এইভাবে কাইতে গেছিলাম, তো ঠাস করে আমার হাতে ঠিক এই জায়গাটাতে কিছু একটা লাগে, আমার হাত ইনস্ট্যান্ট গরম হয়ে যায়, টেম্পারেচার অনেক বেশি বেড়ে যায়, আমার হাত পড়ে যায়। তো তখন আমার সাথে আমাদের এই গোলের শেষ মাথায় আমাদের সাথে অনেক ভাইরা ছিল, তো ওরা এলোপাথারি গুলি করতেছিল। এলোপাথারি গুলির মধ্যে আমার যখন বুঝতে পারি যে হ্যাঁ আমার এই জায়গা থেকে সরে আসতে হবে, তখন ওই জায়গাটাতে 3টা ভাইয়ার লাশ ছিল। তো ওরা যখন সবাই চলে এসেছিল তারপর দেখলো, তো আমি যখন থেকে চলে আসবো তখন আমি একটা দেখি আমার বাম পাশে একটা 12-13 বছর ছেলে বডি পড়ে গেছে, ওর মাথায় গুলি লাগছে, ওর মাথাখান থেকে রক্ত বেরোচ্ছে। তো আমি যে ভাবি ওর নিয়ে যাই, ও তো ছোট পাতলা বডি ছিল, তো ওর লাশটা নিয়ে যাওয়ার জন্য আমি করে নেওয়ার চেষ্টা করি, তো করে নিতে পারি না, কারণ ওই মুহূর্তে আমার হাত কাজ করতেছিল না আর কি। ওই মুহূর্তে আমার হাত কাজ করতেছিল না, ভালো আমার গলার ধরে আমি গুলির মুখ থেকে বের করে সাইডে নিয়ে যাই। তো সেই মুহূর্তে আমি যখন 2-3 কদম হ্যাঁ নিয়ে দিচ্ছিলাম, পিছন থেকে আরেকটা গুলি আমার কোমরে লাগে, ঠিক রাইট সাইডের কোমরে। তো আমি আর সেকেন্ড টাইম এত পেন নিয়ে আমার মনে করেন যে কাউকে বাঁচানোর মতো ওই টেন্ডেন্সিও হারিয়ে ফেলেছিলাম। আমি দৌড়ে গেছি, ওই অবস্থায় ল্যাংড়ায় দৌড়ে গেছি আমার বসুন্ধরা গেটের সামনে। আমার প্রথম চিকিৎসা শুরু হয় কিন্তু এভারটের হসপিটালে, যেখানে আমি 8 দিনের মতো থাকি। ওখানে আমার প্রাথমিক অবস্থা যেটা করা আগে যে গুলি বের করা, বাট আমার ইন্টারনাল ড্যামেজ বলতে আমার এখানে গুলি লাগার পরে আমার রেডিয়াল নার্ভ ছিঁড়ে গেছে, যার কারণে আমার কবজি থেকে হাত অকেজ। আমি চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে হাসপাতালে কাজ করেছি, সেখানে আমি দেখেছি কমপক্ষে 55 জন 2 চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 686 জন রোগী 1 চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, আর কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট হয়েছে 2 জন রোগীর, আর ভবিষ্যতে আরও কর্নিয়া ট্রান্সপ্ল্যান্ট হবে। আমি বলতে পারি চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে সর্বনিম্ন 7 বছর বয়স থেকে শুরু করে 77 বছর বয়স পর্যন্ত বিভিন্ন বয়সের রোগী ছিলেন। তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন আসলে মেটালিক বুলেট দ্বারা, কেউ বা রিয়েল বুলেট দ্বারা। আমি মনে করছি আমার চালাবে না গুলি, তখন আমি যখন আনসারের যে হেড তাতেই ফোকাস করি, এমন অবস্থা দেখি মানে 750 যেগুলো পরে লোড করে একবার আমার দিকে ফোকাস করে আসে। যখন আমি একটু বলি আপনি উল্টা দিকে করবো, এই অবস্থা দেখবে তখন জীবন তো বাঁচানো লাগবে। যখন অমুক একটু অন্যদিকে বিপরীত দিকে ফেরানোর চেষ্টা করছি, তখন সবগুলো একবার আমার দিকে গুলি ফায়ার করে। এখান থেকে যখন সব হচ্ছে হ্যান্ডেল করতে পারছি, এই 2 হাতের মাথা ফাঁক দিয়ে আমার এই চোখে লাগছে, এই সাইড দিয়ে চোখে লাগছে। যখন লাগে তখন আমি মুখ থুবড়ে ফুটপাতে পড়ি, ফুটপাতে ঢালার পর পড়ি, মানে তখন গুলি লাগার আমার 7 থেকে 12 সেকেন্ডের মতো জ্ঞান ছিল। এই জ্ঞান থাকা অবস্থা আমার এরকম মনে হচ্ছে যে তখন আমি কোনো মানে বৃষ্টি দিনে শুয়ে আছি মানে ফুটপাতে, এবং আমার শরীরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, বড় বড় ফোঁটায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। এই যাত্রা করে ফেলার পর উঠলাম, এরপরে দেখে থানার সামনে গোলাগুলি শুরু হলো, কয়েকটা লাশ পড়ে এলো আমার সামনে। আমরা সবাই লুকে রয়েছিলাম ফেলার পরে যে ওয়ালে, তারপর দেখে হঠাৎ করে এই গোলাগুলি বন্ধ হয়ে গেছে, মানে গুলির আওয়াজ বন্ধ হয়েছে। আমি একটু ঘুরে তাকানো লগে দেখে আমার চোখে লাগার পর তো আমি তো কালিমা তো এবার কইরা রেডি, যে এখন মনে আজলে চলে আসবো। প্রথম সন্তান, মেয়ে সন্তান, তো আর বয়স ওদিনটা 26 দিন। তো আমি আমার মেয়েদের কাছে হাসতেছে আমার দিকে, আর আমি কালিমা তো এবার করতেছি, আমি প্রস্তুত। তো
তো হঠাৎ করে দেখে একটা মোটরসাইকেল আসলো, আসে মানে আল্লাহর কুদরত যে আমাকে বাঁচাই বললে। তো মোটরসাইকেল আসে সে কি করছে, ওই থানার সামনে এসে লুকায় গেছে গা, মানে মোটরসাইকেল ফালে সে আমাদের সাথে লুকায় রয়েছে। তাও কিছু যুবক বললো কি এই হুজুরের বাচ্চা, যেমন হুজুর লড়তেছে কয়েকটা লাশ পড়ে গেছে গা, তার সঙ্গে আল্লাহ কাছে মানে যা জীবন দিতে গেছে, এখানে যে একটা চোখ গেছে গা, আমি ওরকম কিছু মনে করিনি। তো অক্টোবরের 1 তারিখ থেকে আমাদের মসজিদে চাকরি আবার চলে গেছে। অক্টোবরের 1 তারিখ থেকে আমি টিউশন শুরু করছিলাম। 11 তারিখে সকালে উঠে ফজর নামাজ পড়লাম, আর একটা টিউশন করার ভিতরে দেখে মাথা ব্যথা করতেছে। পরে দেখে আমার যে ভালো চোখটা ছিল এটাও আবার এই ভোলা দেখতেছি। তো 1 মাস ধরে আমি এখানে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে ভর্তি আছি। এখন আমি স্পষ্ট ভালোভাবে দেখতে পাই না। আমি আন্দোলনে আহত হই জুলাইয়ের 18 তারিখে ঢাকা শহরের মেন টার্নিং পয়েন্ট হলো আপনার যাত্রাবাড়ি। আমার সামনে একজনের 40 সেকেন্ডের ডিফারেন্সে ওই ছেলে অরিজিনাল বুলেট খায়, আর 40 সেকেন্ড পরেই আমি ছড়া বুলেট খাই। পুলিশের ছড়া গুলে আমার মুখে এখন আপনার প্রায় 21টার মতো আমার ছড়া বুলেটগুলো আছে, প্লেটগুলো আছে। এর মধ্যে 3-4টা বার করা পসিবল, আর বাকিগুলো বের করা পসিবল। 2 চোখে ইঞ্জুরি ছিল, আর 1 চোখ আল্লাহর রহমতে 1 চোখ হলো আপনার। আমি আমার লাইফে কোনো সময় আমি চশমা ইউজ করিনি, কিন্তু এখন আর কি সার্জারি করার পর রেটিনা অপারেশন করার পরে চোখের থেকে আপনার 2টা বুলেট বের করাইছে। একটু আর কি আপনার চুল পরিমাণ গ্যাপের জন্য কর্নিয়াতে আঘাত করে না। কর্নিয়াতে যদি আঘাত করতো তাহলে হয়তো আমার এই চোখটা বাদ হয়ে যেত। তো ইমার্জেন্সিভাবে ট্রিটমেন্ট নেওয়ার কারণে একটা চোখ আমার ঠিক হয়, ওটার আপনার জীবনে চশমা ইউজ করিনি, বাট এখন আর কি -2.5। আর আরেক চোখ দিয়ে আমি টোটালি দেখি না, টোটালি ব্ল্যাক। আমার এখনো হাতের মধ্যে প্লাস্টিক বইটা প্লেটের কাছাকাছি আছে। গুলির গরমে আর উত্তপ্ততার কারণে আমার হাতের গোড় সিদ্ধ হয়ে গেছিল, এই জন্য এখান থেকে কেটে ওটা ফেলা দিতে হয়েছে। আর এখনো ট্রিটমেন্ট চলতেছে। আমি আমার হাতের এখনো 2টা আঙুল, মানে সেই 2টা আঙুল আমি এই পাশ হাতের অর্ধেক, মানে এই পাশ হাতের অর্ধেক, এই সাইডে আমি ঠিকঠাক মতো ইউজ করতে পারি। আমার মনে কম নার্ভের কারণ, চোখে দেখি না বলতে গেলে। আমার চোখের মানে গুলিটা সোজা এদিক দিয়ে, সামনের পার্ট যদি এটা ধরি এদিক দিয়ে ঢুকছে, আর পিছন দিক দিয়ে বের হয়ে গেছে, মানে এপার ওপার হয়ে গেছে চোখে। 3 তারিখের ঘটনা ছিল। সেদিন প্রচুর আরো অনেক মানে গুলিবিদ্ধ রোগী আসলো। দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে তারা মানে এসপারমাটিতেও ভর্তি, অনেকেই ওখান থেকেও ব্যাক করে আসছে। ইভেন ঢাকা মেডিকেল কলেজের থেকেও কিছু ব্যাক করে আসছে রোগী, প্রচুর রোগী। যে আমরা সাধারণত এই নিউরোসায়েন্স হসপিটালের একটা নিয়ম ছিল যে আমরা মানে একেবারেই বেড মানে লিমিটেড, মানে যতগুলো বেড ততগুলোই ভর্তি দিতাম। কিন্তু সেদিন আসলে আমরা পারি নাই। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি যে যারা আসবে তাদেরকে আমরা ফেরত দিব না। মোস্ট অফ দ্য পেশেন্টের গুলি লেগেছে মাথায় এবং বুকে। এটা আসলে টার্গেট কিলিং আমার কাছে মনে হয়। আমরা 5 তারিখের পরেও ঢাকা মেডিকেল সহ ঢাকার অনেকগুলো মেডিকেলে খোঁজ নিয়েছিলাম, যে তাদের ভাষ্য অনুযায়ী সেখানে এমন পরিমাণ লাশ এসেছিল তারা সেখানে সেটা রেকর্ড করতে পারেনি। এরকমও অনেকগুলো লাশের ঘটনা ঘটেছে যেগুলোকে বেয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিল, এবং অনেক অভিভাবকরা সেই মুহূর্তে এসে মর্গে তাদের সন্তানদের, তাদের পরিবারের স্বজনদের লাশ খুঁজেছিল। এই আন্দোলন গোটা সংস্কার থেকে পরিণত হয় গণমানুষের আন্দোলনে। ফ্যাসিস্ট রেজিমের অত্যাচারের জাতাকল থেকে মুক্তি পেতে দল, মত, ধর্ম, নারী, পুরুষ নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষ চলে আসে এক কাতারে। আন্দোলন যেন হয়ে ওঠে ভিন্ন ভিন্ন আদর্শের মানুষের এক ঐক্যের সম্মিলন। ছেলে মেয়েরা তারা ত্যাগ স্বীকার করছে। আমরা যারা বেঁচে আছি আমরা এক ধরনের গিল্ট ফিল আমাদের মধ্যে কাজ করে, এটাই আর কি। তো বাংলাদেশে যে গণতন্ত্রহীনতার জুলুম অত্যাচার চলছিল, সেটার জন্য দরকার ছিল একটা গণবিস্ফোরণ, কোটা আন্দোলন, সেটাই তাদেরকে দিয়েছে। তো আমরা রাজু কলেজের সামনে আমি আমার ফ্রেন্ড ক্রস করতেছিলাম, তখন আমার এক স্যার আর কি আমাকে স্যার চিনতে পারেনি, আমি তো অন্য দেশে ছিলাম, আমি আগে আমার রাজু কলেজ ছিল। তো স্যার আমাকে বলতেছে আন্দোলন কী অবস্থা।
বললাম স্যার এই তো স্যার বললো যে তোমরা কিছু খাইছো নাকি? আমি বললাম না স্যার আমরাই কিছু স্যার আমরা নর্মালি আসি। স্যার বললো যে এই কথা বলে স্যার আমাকে আর কি কিছু টাকা দেয় যে তোমরা সবাই পানি খেয়ে পানির একটা বক্স কিনে যাতে সবাইকে পানি দিতে পারি যারা আন্দোলনে আসে। এই পানি নিয়ে যাওয়ার সময় রাজু কলেজের পিছনে একটা বিল্ডিং থেকে একজন আনকে ডাক দিয়ে একটা প্লাস্টিকের বক্স নিচে ফেলে। আমি বললাম কি বল প্লাস্টিকের বক্সে কি? দেন বক্স খুলে দেখি যে কিছু টাকা। পরে আঙ্কেল উপর থেকে বললো যে তোমরা যতটুকু যা যা পানি বা কিছু লাগলে তোমরা কিনে। দেন আমরা এটা থেকে কিছু পানি কিনি আর এখান থেকে কিছু টাকা আমরা আহত ভাইকে দিয়েছিলাম যাতে সে চিকিৎসা করতে পারে। যে ডাক্তার আমাকে চেনে না, আমাকে ট্রিটমেন্ট দিল। তারপর হচ্ছে যে আখের রস বিক্রেতা, মানে খেটে খাওয়া মানুষ, সে আমাকে আখের রস খাওয়ানোর জন্য রাস্তার মানে রিক্সা আটকে দাঁড়ালো। যেই ভাইটা আমাকে চেনে না আমার মেডিসিন কিনে দিল। তারপরে আমাকে হচ্ছে বিএনএস সেন্টারে আমাকে 200-500 টাকা এসে গুছে দিচ্ছে মানসিক তৃপ্তি নেওয়ার জন্য। তাদেরকে আপনি কিভাবে রাজনৈতিক পরিচয়ে পরিচিত করবেন? হয়তো অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমার একটা রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু আমি তো তার রাজনৈতিক পরিচয় জানি না, সে আমার রাজনৈতিক পরিচয় জানে না। এটা আমরা পুরো জাতি হোল একটা নেশন, আমরা জাতিকে ফেসিবাদের মানে কবল থেকে উদ্ধার করার জন্য আমরা রাস্তায় নেমে এসেছি। সবাই জীবন বাজি রেখে সবাই সবার সবকিছু নিয়ে রাস্তায় নেমে আসছে। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের আমাদের যে আন্দোলনের যে ভাষাগুলো ছিল সেগুলোকে আমরা সার্বজনীন করার চেষ্টা করেছি। আমরা যখন কোনো কর্মসূচি ঠিক করতাম আমরা সকল অংশীজনদের বিষয়গুলো মাথায় রেখে আমরা ঠিক করতাম। তো প্রথম থেকে যখন কোটা সংস্কার ছিল, কোটা সংস্কার আন্দোলনের সময়ও আমরা আপনারা দেখেন এখানে যে আন্দোলনের যে ওয়ার্ডিংগুলো ছিল বাংলা ব্লকে, এরপরে হচ্ছে আমাদের যে স্মারকলিপির যে ভাষাগুলো ছিল সেগুলোকে আমরা সার্বজনীনভাবে আমরা করার চেষ্টা করেছি। এবং সবচেয়ে ক্রুশিয়াল টাইম যখন ছিল 19 তারিখ থেকে একদম 5 অগস্ট পর্যন্ত 36 জুলাই পর্যন্ত, ওই সময়ও আমরা যে শব্দগুলো আমরা এখানে ঠিক করেছি সেগুলো সার্বজনীনভাবে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি, যেন সবাই এই আন্দোলনে সম্পৃক্ত হতে পারে, সবাই এই আন্দোলনের শব্দগুলোকে অন করতে পারে। এই আন্দোলনে আমরা শুরু থেকে দেখে এসেছি সবার অংশীদার ছিল, সবাই অংশগ্রহণ করেছে। তা আসলে যে কোনো জায়গাতে কারো অংশগ্রহণ বা কারো ভূমিকাটা একটু বেশি থাকবে, কারো একটু সেমি থাকবে, এটাই তো বাস্তবতা সব জায়গাতে। কিন্তু এখন কেউ যদি একান্ত মানে নিজস্ব জায়গাটাকে সবচেয়ে বড় করে ফোকাস করে, তাহলে আমরা মনে করছি এখানে আন্দোলনের স্পিডটা নষ্ট হয়। কারণ আন্দোলনের ঐক্যবদ্ধ হওয়া, সবাই এক কাতারে চলে আসা, সেখানে আমরা দেখেছি যে কোনো শ্রেণী বৈষম্য ছিল না, কোনো ধর্মীয় সেন্স তা কারোর মধ্যে ছিল না, নারী পুরুষের জায়গাটা ছিল না, পেশার কোনো জায়গা ছিল না। তো সবাই এক কাতারে যে আমাদের পরিচয় আমরা মাজলুম, আমরা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি, আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই। তো এই সেন্সটা বা এই স্পিডটা আসলে ধরে রাখাটা আমাদের জন্য জরুরি। ইসলামী ছাত্র শিবির শহীদ পরিবার এবং আহতদের পাশাপাশি এই শহীদ পরিবার এবং আহতদের স্মৃতি যেন মুছে না যায়, স্মৃতিটা যেন থেকে যায়, এর জন্য ছাত্র শিবির বিকল্প কর্মসূচি ঘোষণা করে। ছাত্র শিবির কেন্দ্র থেকে স্মৃতি লেখন, শহীদদেরকে যারা কাছ থেকে দেখেছেন অথবা মাঠে 24-এর আন্দোলনে যারা আহত হয়েছেন বা নেতৃত্ব দিয়েছেন, সে সকল ভাইরা কাছ থেকে দেখা এবং নিজেদের অভিজ্ঞতা সহ স্মৃতিলেখন একটা কর্মসূচি আয়োজন করে। সেই কর্মসূচিতে সকল পেশার ছাত্র থেকে শুরু করে সকলকে আহ্বান করা হয়। এছাড়া আমাদের সারা দেশের শাখা পর্যায়েও এই ধরনের কর্মসূচি আয়োজন করা হয়, যেন আমাদের এই 24-এর আন্দোলনের সত্য ইতিহাসটা, সত্য ঘটনাটা, এই আন্দোলনের লক্ষ্যটা মানুষের কাছে স্পষ্ট হয়। এজন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন ক্যাম্পাস, মহানগর, জেলা পর্যায়ে কর্মসূচি পালন করা। যারা 24-এর আন্দোলনে শহীদ হয়েছেন, যাদেরকে নির্মমভাবে রাজপথে রাষ্ট্রীয় সন্ত্রাসী কিছু ব্যক্তি এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, যুবলীগ থেকে শুরু করে যারা হত্যাকাণ্ড সংগঠিত করার ক্ষেত্রে সরাসরি ভূমিকা রেখেছে, আমাদের এই সকল শহীদরা যেন এই হত্যার বিপরীতে ন্যায় বিচার পায়, সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইসলামী ছাত্র শিবির আইনি সহযোগিতা থেকে শুরু করে মানবাধিকার সংগঠনের মাধ্যমেও সহযোগিতা করার একটা ভূমিকা, উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। এবং কোনো আহত ব্যক্তি বা শহীদ পরিবারের যেন আইনি সহযোগিতা থেকে এই বঞ্চিত যেন না হয়,
তার জন্য ছাত্র শিবিরের ভূমিকাটা মুখ্য ছিল। রাষ্ট্রীয়ভাবে যেন শহীদরা যারা আহত হয়েছেন তারা তাদের অধিকারটাকে পায়, শহীদরা শহীদের মর্যাদা পায় এবং যারা আহত হয়েছেন তারা তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়। এই জন্য ছাত্র শিবিরের পক্ষ থেকে দাবি ছিল সবসময়, সেই দাবিগুলো আমরা পেশ করে আসতেছিলাম। এই আন্দোলনে সবচেয়ে সিগনিফিক্যান্ট হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্রহীনতার যুগ শুরু হওয়ার পর থেকে যত অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, সেগুলো কিন্তু এগুলোর কিন্তু অংশ। একটা বড় পাথর একটা ছোট হাতুড়ি দিয়ে লোকেরা ভাঙে। অনেকগুলো স্ট্রাইক করতে করতে উইথ দ্য লাস্ট স্ট্রাইক, একটা সিঙ্গেল স্ট্রাইকে পুরো বোল্ডারটা টুকরো টুকরো হয়ে যায়। এখন সে যদি বলে যে আমি এটা করেছি, আসলে ব্যাপারটা কিন্তু সেটা নয়। এই সকল জুলুম অত্যাচারের মধ্যে ইনক্লুডেড আমি বলবো যে প্রতীকী যদি কোনো একটা মর্যাদা দিতে হয় যারা মারা গেছে, আবু সাঈদ সহ আবরার সেটা দেওয়া উচিত। যে কোনো একটা আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরে আসলে এটা অনেক সময় লাগে আর কি, প্রত্যেকটা জায়গায় অনেক কাজ করা লাগে এবং আন্দোলনের স্পিডটা ধারণ করা লাগে। তো এই জন্য যারা শিল্প সাহিত্য নিয়ে কাজ করে তাদের আসলে এই জায়গায় অনেক বড় দায়বদ্ধতা আছে। আমাদের মানে এটা বলা যায় যে মানে জেন জি আমরা বলতেছি যে একটা প্রজন্মের ঐক্য কিন্তু এখানে সাধিত হয়েছে, পুরো প্রজন্ম। এবং হয়তোবা আমাদের যারা আগের প্রজন্ম আসে অনেকে হয়তোবা তাদের যে গতানুগতিক চিন্তা থেকে তারা বের হয়ে না আসার কারণে তারা কিন্তু এটাকে খুব ভালোভাবে গ্রহণ করতে পারতেছে না। কিন্তু আমি এটা মনে করি যে তরুণ প্রজন্ম যারা মূলত আন্দোলনের সামনে পেছনে সব জায়গায় অবদান রাখছে, তাদের যে কালচারাল আন্ডারস্ট্যান্ডিং তারা কিন্তু এটা জারি রাখবে এবং আগামীতে তারা তাদের এই কার্যক্রম 24 কেন্দ্রিক এটা অব্যাহত রাখবে। শহীদদের শিথিল করা একটা বৈষম্য বিরোধী, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গড়ে ওঠা, সেই রাষ্ট্রের গঠনের জন্য ইসলাম ছাত্র শিবির সবচাইতে ভালো ভূমিকা। 16 বছরের অত্যাচার, নিপীড়ন, হত্যা, গুম এবং জুলাই উপাখ্যান পুরো জাতিকে নিয়ে আসে এক কাতারে, এক প্রার্থনায়। জাতি মুক্তি পায় ফ্যাসিজমের কালো অক্টোপাস হতে। এই মহান জুলাইয়ের সাহসের উপাখ্যান এত অল্প সময়ে সবিস্তারে বলা সম্ভব নয়। আরো কত না বলা গল্প রয়ে গেছে মানুষের হৃদয়ে। হয়তো সময় আমাদেরকে কোনোদিন সেই সব গল্পের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। প্লিজ, আমরা না হয় আপনাদের জন্য অন্ধ হয়েছি, আপনারা অন্ধ হয়েন না, আপনারা একটু দেখেন। জুলাই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। এই চোখ যা দেখেছে, এই কান যা শুনেছে, এই মুখে যে স্লোগান উঠেছে তা মুহূর্তেই আলাদা করে দিয়েছে ইতিহাসের গতিপথ। কি ঘটেছিল এই সময়? আগ্নেয়গিরির মতো জ্বলে উঠেছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল সহ সারা দেশের প্রতিটা জেলার মানুষ। কোথাও সন্তর্পণে বেড়ে উঠছে ছাই চাপা দ্রোহ, কোথাও বাতাসের শীষ কাটে বুলেট, জেগে ওঠে বিদ্রোহ। বুকের তাজা রক্ত ঢেলে দেন আবু সাঈদ, আলী রায়হান, শান্ত, মুগ্ধ, আব্দুল্লাহ সহ হাজারো ছাত্র জনতা। প্রিয়তমা বধূ অনন্তকাল ধরে অপেক্ষায় বাড়ি ফিরবে স্বামী। মা বাবা অপেক্ষায় স্নেহের সন্তানকে আদরে জড়াবে। গুম হয়ে যাওয়া মানুষদের মিছিলে যুক্ত হচ্ছে প্রতিনিয়ত নানান দল, মত, পেশার মানুষ। নির্বিচারে বিনা অপরাধে খুনের শিকার হয়েছেন কিশোর থেকে বৃদ্ধ পর্যন্ত। দেশ জুড়ে মেগা প্রজেক্ট করে একদিকে দৃশ্যমান উন্নয়ন আর অন্যদিকে লুটপাটের মহোৎসব।
জনগণের বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে বিদেশে পাচার, মুক্তিযুদ্ধকে ঢাল বানিয়ে পুরো দেশকে এক ভয়ঙ্কর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে ফেলে সন্ত্রাস আর লুটপাটের গডমাদার শেখ হাসিনা চেপে ধরেছিল স্বাধীনভাবে মত প্রকাশের সকল কণ্ঠস্বর। 2009 সালে পিলখানা হত্যাকাণ্ডে দেশপ্রেমিক বীর সেনানীদের নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে শুরু হয়েছিল এই ধ্বংসযজ্ঞ। সরকার হয়েও কি অবলীলায় দুর্বল করা হয়েছে আমাদের প্রিয় স্বদেশের সার্বভৌমত্ব। 2013 সালে শাপলায় ম্যাসাকার, একের পর এক টিভি চ্যানেল বন্ধ করে দেয়া, শাহবাগে ফ্যাসিবাদের জন্ম দিয়ে বিচারের নামে প্রহসন করে একে একে জামাত ইসলামী নেতাদের ফাঁসি দিয়ে ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে তারা। দেশের বিচার বিভাগ ও প্রশাসনকে নিজেদের গুন্ডা বাহিনী বানিয়ে নৃশংসভাবে দমন করেছে সকল বিরোধী দলমতের কণ্ঠস্বর। 2018 সালে কোটা আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসী দিয়ে সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত করে দমন করার চেষ্টা করা হয়। বিরোধী সকল দল মতকে নির্মমভাবে নির্মূল করে 3টি সাজানো ভোটে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে। যে ক্ষমতাকে তারা ফেরাউন আর নমরুদের মতো অপ্রতিরোধ্য বলে ভেবেছিল, জালুতের মতো সেই অসম যুদ্ধে শিশু দাউদের মতো নেমে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এজন্য মুসলিমকে রক্ষা করতে প্রভুর প্রেরিত এক অবাক আবাবিল। বাংলাদেশে যে কোটা ব্যবস্থাপনা, এই কোটা ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মাঝে আলোচনা সমালোচনা ওই দিক থেকে হয়ে আসছিল। তো একটি পয়েন্ট হয়তো অনেকেরই অজানা ছিল, সেটা হলো ইসলামী ছাত্র শিবির সর্বপ্রথম 1996 সালে এই কোটা ব্যবস্থার বিষয়ে যাতে করে ভাবা যায় এবং কোটা ব্যবস্থাপনা পুনর্গঠন অথবা সংশোধন সংস্কার নিয়ে প্রস্তাবনা উত্থাপন করেছিল এবং রাজপথে আন্দোলন শুরু করেছিল। তো এই আন্দোলনটি পরবর্তীতে ধাপে এসে আস্তে আস্তে করে সাধারণ শিক্ষার্থী এবং সকল পেশাজীবী একমত পোষণ করে। তার বহিঃপ্রকাশ আমরা দেখেছিলাম 2018 সালে এবং 18 সালে এটি একটি আপামর মানুষের আন্দোলনে পরিণত হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে আন্দোলনটা যাত্রা করে পরবর্তীতে আমরা দেখেছিলাম যে এই আন্দোলনটা এমন একটা লেভেলে পৌঁছে যায় সরকার সেটাকে বাতিল করতে, অর্থাৎ টোটাল কোটা ব্যবস্থাপনাকে বাতিল করতে বাধ্য হয়েছিল। 5 জন আদালতের রায়ের প্রেক্ষিতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলন শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ধারাবাহিকভাবে চলমান থাকলেও কোরবানির ঈদের বন্ধে তা স্থগিত হয়ে আসে। 1 জুলাই ঈদের ছুটির পর আন্দোলন আবারও তীব্র হয়ে ওঠে। আন্দোলনকারীরা একত্রিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। 7 জুলাই শুরু হয় বাংলা ব্লকেট নামে অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ, যা ছড়িয়ে পড়ে দেশের প্রধান প্রধান বিশ্ববিদ্যালয় ও শহরে। 11 জুলাই আন্দোলন চলাকালে পুলিশি হামলার মুখে প্রচন্ড দুঃসাহসে বুক পেতে দাঁড়ায় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, যা আন্দোলনকারীদের সঞ্চার করে এক অপ্রতিরোধ্য সাহস। টাইগার পাস থেকে দৌড়ায় 2 নম্বরে গেলাম, যাওয়ার পরে দেখি যে সামনে থেকে আমাদেরকে অ্যাটাক করতেছে, পিছন থেকেও অ্যাটাক করতেছে, আমরা মাঝখানে পড়ে গেছি এবং মানুষজন খুবই কম। তো ওই সময় সবাই দৌড়াচ্ছে, দৌড়ায় পালাচ্ছে, যে যেদিকে পারতেছে সবাই যাচ্ছে। তো আমিও দৌড়াচ্ছি। এখন আমি সবাইকে ডাকতেছি, ভাই ধারান, দৌড়ায়েন না। তো আমি যখন আস্তে আস্তে দৌড়াচ্ছি, আমার কানে বাজতেছে যে আমি তো দেশের মানুষের সাথে প্রতারণা করতেছি। যেই মানুষগুলোকে আমি আশ্বাস দিয়েছিলাম 2 দিন আগে যে এই আন্দোলন থেকে সরে দাঁড়াবো না যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে, প্রয়োজনে নিজেকে জ্বালাই দেবো পেট্রোল দিয়ে। তো আমি তো এই কথাটা রাখতেছি না, আমি তো কথা রাখতে পারতেছি, নিজের প্রতি নিজের খুব গিল্টি ফিল হচ্ছিল। তারপর ভাবলাম যে আজকে যা হওয়ার হবে, আজকে আমি দাঁড়াবো। আমি যদি একাও থাকি আমি দাঁড়িয়ে থাকবো। তারপর হচ্ছে আল্লাহর নাম নিয়ে দাঁড়ায় গেলাম আর চোখ বন্ধ করে ইন্না লিল্লাহি পড়তেছি। আমি ভাবছি আমাকে শুট করবে। প্রথম দাবি ছিল যে কোটা
যে পরিপত্র সেটি ব্যাক করানো হোক, বাতিলের পরিপত্রটি। তবে আমরা আবার আশঙ্কা করছি যে হাইকোর্টের দোহাই দিয়ে যেহেতু ওটা আবার ব্যাক করানো হচ্ছে, আবারও হয়তো ব্যাক করানো হতে পারে, সে আশঙ্কায় আমরা এই পরিপত্রটি ব্যাক করানোর দাবি না করে বরং ওটা সংস্কারের দাবি করি। এই যৌক্তিক আন্দোলন নিয়ে শুরু হয় আওয়ামী সরকারের কর্তা ব্যক্তিদের উস্কানিমূলক ও তুচ্ছ তাচ্ছিল্য করা বক্তব্য। তার মানে কি মুক্তিযুদ্ধের সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী নেই, যত রাজাকার বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? এই উত্তপ্ত পরিস্থিতিকে আরো তীব্রভাবে উস্কে দেয় শেখ হাসিনার চরম বিদ্বেষমূলক বক্তব্য। আমি কে তুমি কে, রাজাকার রাজাকার স্লোগান দাবানলের মতো ছড়িয়ে পড়ে সারা দেশের আন্দোলনকারীদের মাঝে। 15 জুলাই শাহবাগে ছাত্রদের আন্দোলন স্তব্ধ করে দিতে প্রস্তুত সৈন্যচাঁদের পেটোয়া বাহিনী। অধিকার আদায়ের সংকল্পে একতাবদ্ধ সহস্রাধিক সাধারণ ছাত্রের স্লোগানে মুখরিত ঢাবি এলাকা। পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন কোটা সংস্কার আন্দোলনকারীরা। ঢাবিসহ বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতাকর্মীরা কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা করে। নারী শিক্ষার্থীদের উপর হেলমেট বাহিনীর ন্যাক্কারজনক আক্রমণ মাত্রা ছড়ায় সকল নির্লজ্জতার। স্তব্ধ হয়ে যায় পুরো দেশ। নারীর প্রতি এই কেমন সহিংসতা! মা ও বোনের উপর এই জুলুম মেনে নিতে পারেনি কেউ। ওই দিন যে মেয়েগুলো আসলে মাঠে ছিল, তাদের কাছে একদম যে তার বিশ্বাসের একটা জায়গাটি, অন্তত আমার ক্যাম্পাসে আমি সেফ, আমার ভাইদের হাতে আমি সেফ, সেই মানে জায়গাটাও একদম নড়বড়ে হয়ে যায়। তারা আসলে ওই সময় মানে খুবই বিধ্বস্ত ছিল যে আসলে তারা কি করবে। এর মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয় 4 শহরে। 16 জুলাই দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগ যুবলীগের সশস্ত্র হামলায় হতাহত হয় অসংখ্য আন্দোলনকারী। রংপুরে পুলিশের গুলিতে বুক ঝাঁঝরা হয়ে প্রথম শাহাদাত বরণ করেন আবু সাইদ। চট্টগ্রামে ওয়াসিম, ফারুক, শান্তসহ সারা দেশে 6 জন শহীদ হন। দাবানলের মতো এই শাহাদাতের বেদনা ছড়িয়ে পড়ে দেশের প্রতিটি মানুষের হৃদয়ে। আন্দোলনে যাওয়ার প্রথম কারণ হলো আমার যে ভাইয়েরা যারা শহীদ হইতেছে, যারা নিহত হইতেছে, যারা আহত হইতেছে, তাদের কথা চিন্তা করে আমি আর ঘরে থাকতে পারি না। শুরুর দিকে তো আমরা আন্দোলনে যাইনি, আমি বা আমার পরিবারের কেউই আমরা আন্দোলনের ব্যাপারে অতটা সিরিয়াস ছিলাম না। যখন ওই যে আবু সাইদ মারা গেল, এরপরে তো পুরো বাংলাদেশে নাড়াচাড়া দিয়ে উঠছে, তখন আমাদেরও খারাপ লাগছে। আমি তো মুয়াজ্জিন মানুষ, আমরা তো কমি মাদ্রাসা লেখাপড়া করছি, তো মূলত সরকারি চাকরি তো পাবো না। তো যাই হোক, পরে দেখি আবু সাইদের মতো যে মানুষ মারতেছে, এই যে মানুষ মারা ব্যাপারটা কিছু হইলে মানে গুলি করবো। 17 জুলাই অনির্দিষ্টকালের জন্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা ও হল ছাড়ার নির্দেশ দেয়া হয়। এই পরিস্থিতিতে বিপাকে পড়ে শিক্ষার্থীরা। ক্যাম্পাস ছেড়ে এই রাতের বেলায় কোথায় আশ্রয় নেবে তারা? বিশেষ করে নারী শিক্ষার্থীদের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের মানবিক শিক্ষক ও শিক্ষিকারা। বিশেষ করে আমাদের যারা ফিমেল আমার কলিগ যারা, তাদের সাথে আমি কথা বললাম যে আমরা আসলে কী করবো, যেহেতু ছাত্রদের এত সমস্যা। তো তখন আমাদের আমার সরাসরি শিক্ষক উনিও ছিলেন এবং আমার জুনিয়র কলিগ ওরাও ছিল। তো ওরা আমাকে বললো যে আসলে আমরা কাজ করতে পারি, আমাদের স্টুডেন্টদেরকে আমরা আমাদের বাসায় ভাগ করে নিয়ে যেতে পারি। তো আমরা তখন ওদেরকে নিয়ে আসলাম। 17 জুলাই ঢাবিসহ সারা দেশে গায়েবানা জানাজা ও কফিন মিছিলে হামলা করে পুলিশ। প্রচণ্ড দমন নিপীড়নের ফলে অনেকে হাল ছেড়ে দেয়। ক্যাম্পাস বন্ধ হওয়ায় আন্দোলন স্থগিত হয়ে পড়ে। হয়তো এই অধিকার আর ফিরে পাওয়া হবে না। এই নিকষ অন্ধকারে যখন একে একে নিভে যায় সব আশার আলো, ঠিক তখনই আলোর মশাল হয়ে নেমে আসে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। পাবলিক বন্ধ হওয়ার পরেই প্রাইভেট দাঁড়িয়ে গিয়েছে। তারা অত্যন্ত সাহসিকতার সাথে আন্দোলন চালিয়ে নিয়ে গেছে এবং সারা দেশে প্রত্যন্ত অঞ্চলগুলোতেও মানুষ সমস্ত রাস্তায় নেমে আসছে। এই পরিস্থিতিতে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়কে এক প্রকার দমিয়ে দেওয়া হলো, তখন প্রাইভেট ইউনিভার্সিটিগুলো তাদের জায়গা থেকে এগিয়ে এসেছে। 18 তারিখে আমার সাথে আন্দোলন করেছিল বুয়েটের ওই অঞ্চলটাতে। তো ওই দিন এক ভাই আমাদের সাথে আন্দোলন করে 19 তারিখে যখন আমি হাসপাতালে খোঁজ নিতে দেখি যে ওই ভাই একটা ট্রেনের উপর শোয়ানো আছে, এক তাজা নিথর দেহটা পড়ে আছে, শহীদ হয়েছে সেই ভাই।
18 জুলাই যখন ব্র্যাক ইউনিভার্সিটি অফিসিয়ালি শুরু করে, যখন জানতে পারলাম যে ওখানে খুব বাজে অকারেন্স হচ্ছিল, তখন আমাদের নর্থ সাউথ ইউনিভার্সিটি, আইইউবি, এআইইউবি, ইউআই ইউনিভার্সিটি সবাই মিলে দুপুরবেলা থেকে শুরু হয়। আমাদের মেইন কার্যক্রম হলো বসুন্ধরা এখান থেকে শুরু করে পুরো জায়গাটা আমরা যে গ্রামপুরা রাস্তাটা ব্লক করব আমাদের আন্দোলনের জন্য। 18 জুলাই ছাত্রছাত্রী, তাদের বাবা মা ও স্বজনেরা নেমে আসে রাজপথে। এই আন্দোলন রূপ নেয় গণবিক্ষোভে। মুহুর্মুহু গোলাগুলির শব্দে এক ভয়ঙ্কর অস্থিরতার দিন কাটে দেশবাসীর। ঘুম ভাঙে টিয়ার শেল, বুলেট ও সাউন্ড গ্রেনেড ছড়ার শব্দে। দেশ যেন এক ভয়ঙ্কর যুদ্ধক্ষেত্র। পুলিশ, বিজিবি, র্যাবের নির্বিচারে গুলিতে প্রাণ হারান শত শত নিরপরাধ মানুষ। রেহাই পায়নি পথচারী থেকে শুরু করে শ্রমিক, দোকানদার, এমনকি নিজ ঘরে থাকা 5 বছরের অবুঝ শিশু। আন্দোলনকারীদের মাঝে পানি বিতরণ করতে গিয়ে আওয়ামী ঘাতকের বুলেটে শহীদ হন মীর মুগ্ধ। আমাদের এক ভাই ওখানে শহীদ হয়েছে। শহীদ হওয়ার পর আমরা তাদের লাশ চাইছিলাম, তার লাশটা, কিন্তু পুলিশ সে লাশটা আমাদের দেয় নাই। না দিয়ে তারা হলো যে তাদের ট্যাঙ্ক ছিল ওটা তার মাথার উপর দিয়ে নিয়ে গেছে যাতে লাশটা আজকে চেনা না যায়, এভাবে এমন করেছে। এটা দেখে আসলে নিজেকে ঠিক রাখতে পারিনি। এরপরে পুলিশের সামনে যাওয়ার পর তারা ধাওয়া পাল্টার পর একটা গুলি আমার পিঠে লাগে, পিঠের সামনে দিয়ে বের হয়ে যায় আর কি। তারপর যখন আমার টি শার্টটা তুলে তখন দেখে যায় নাড়ে বেড়ে সব সামনে বের হয়ে গেছে। এক পক্ষে শুধু লাঠি আর ইট, আর অন্যদিকে সব ভারী অস্ত্র। তো আধুনিক মেডিকেলের সেদিনের অবস্থা আসলে মনে হচ্ছিল গাজা উপত্যকায় আছি। সেখানে একের পর এক গুলিবিদ্ধ শরীর আসতেছিল, কারো মাথায় গুলি, কারো বুকে গুলি। মধ্যরাতে সারা দেশে কোনো প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই ইন্টারনেট ব্ল্যাকআউট করে দেয়া হয়। এ সময় দেশের ছাত্র জনতা অভিভাবকদের মধ্যে সকল উৎকণ্ঠা উদ্বেগ ছাপিয়ে আন্দোলন চালিয়ে যাবার দৃঢ় প্রত্যয় জন্ম নেয়। 19 জুলাই তৎকালীন সরকার তার নিজের জনগণের উপর হেলিকপ্টার ব্যবহার করে টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ও গুলি ছুড়তে থাকে। দেশের বিভিন্ন স্থানে র্যাব, পুলিশের স্নাইপারের গুলিতে হতাহত হয় অগণন সাধারণ ছাত্র জনতা। যেন ঘরে ঘরে মৃত্যুদূত হয়ে আসে ফ্যাসিস্ট হাসিনার রেজিম। একটা ছেলে পুরো পড়ে আছে, তা আমি ভাবলাম ও মনে হোঁচট খেয়ে পড়ে গেছে খুব সম্ভবত। তার ভাবলাম যেহেতু ছেলেটা পড়ে গেছে আর এখানে গোলাগুলি হচ্ছে, তো আমি ওকে একটু হেল্প করি, আমি ওকে উঠে নিয়ে আসি। যখন ও উপরে ছিল, যখন আমি ওর বডিটাকে উঠালাম, এত পরিমাণে রক্ত এখানে বের হয়েছিল। রাস্তাটা প্রায় কোরবানিতে আমরা গরু জবাই দিলে যেরকম রক্ত প্রবাহ থাকে সেরকম রক্ত মানে ফিনকিতে ছুটতেছিল রক্ত। এই পাশে গুলিটা লেগে এই দিক দিয়ে বেড়ে যায়, এতবার ছিদ্র হয়ে যায়। সো স্বাভাবিকভাবে আসলে আমি আমার আসলে এত রক্ত জীবন কোনো দেখিনি, মানুষের রক্ত। উত্তাল এই জনতার দ্রোহের আগুনকে স্থিমিত করতে না পেরে অবশেষে 19 জুলাই শুক্রবার গভীর রাতে জারি করা হয় কারফিউ। ঘোষণা করা হয় দেখা মাত্র গুলি করার। কি নির্মম আর অমানুষ হলে এমন নির্দেশনা দিতে পারে কোন রাজনৈতিক দল? এরা কি মানুষের রাজনীতি করে? এদিকে আমরা কথা বলছিলাম বিভিন্ন স্টেকদের সাথে যে কারফিউ ভাঙার দুঃসংস্কার যাদের আছে তাদেরকে সাথে কথাবার্তা বলা শুরু করলাম, শিক্ষকদের মাধ্যমে অন্যান্য পলিটিক্যাল স্টেকগুলো যারা মাঠের রাজনীতিতে আন্দোলনে হচ্ছে সমন্বয় না হয়ে বিভিন্নভাবে হচ্ছে কোঅর্ডিনেশনগুলো করতেছিল। তো পরে দেখা গেল যে আমার সিদ্ধান্ত নিলাম যে আন্দোলন হবে, কারফিউ ভেঙে আন্দোলন হবে। 20 জুলাই সেনা মোতায়েন অবস্থায় কারফিউ ভেঙে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন আন্দোলনকারীরা। পরের দিন 10টায় মিছিল করি, 10:10 আমাদের 10টা মিছিল ছিল, 10:10 আমরা মিছিল করি। আমার 2 মিনিট স্লোগান হয়, এরপরে আমি বক্তব্য দিয়ে শেষ করে দিলাম। পরিবেশটা এত ভয়ানক ছিল, চারদিক থেকে মনে হচ্ছিল যে চট্টগ্রামের যত ফোর্স আছে সব আমাদের উপরে এসে এখন গুলি করে মেরে ফেলবে। 2 মিনিটের ভিতরে আমরা সব এক জায়গা ত্যাগ করি এবং সেখানকার পরিবেশটা আমরা 2 মিনিট যাওয়ার পরে 2 মিনিট পরে পরিবেশটা এত ভয়ানক হয়। চট্টগ্রামের সকল ফোর্স আছে এখানে যাওয়া হয়, না থাকলে আমরা সবাইকে মানুষ গুলি করে বের ফেলতো। যাকে পাইছে সাধারণ মানুষ, রুগী, মেডিকেল এরিয়া, রুগী যাকে গেছে তাকে পিটাইছে।
আন্দোলনকে দমন করতে নাহিদ সহ 6 সমন্বয়ককে বিভিন্ন সময় ডিবি হেফাজতে নেওয়া হয়। এরপর আসে সেই ঐতিহাসিক 9 দফা দাবির পরিকল্পনা ও বাস্তবায়ন। 24 ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সবচেয়ে ক্রুশিয়াল যে সময়টা ছিল, ওই সময় আমরা ফুললি আন্দোলনের সাথে কানেক্টেড ছিলাম। আপনারা জানেন 19 তারিখের পরে ইন্টারনেট ব্ল্যাক আউট ছিল, সমন্বয়করা বিক্ষিপ্ত বিচ্ছিন্ন অবস্থায় ছিল। ওই সময়ে পলিসি কী হবে, সেই পলিসি সকল অংশীজনদের সাথে আলাপ করে ঠিক করা, এটা আমরা প্রতিদিন আমাদের জায়গা থেকে আমরা করার চেষ্টা করেছি। এবং এই যে 9 দফা প্রণয়ন করা, 9 দফা প্রণয়ন করার পরে মিডিয়া হাউসগুলোতে পৌঁছে দেওয়া এবং মিডিয়া হাউসে পৌঁছানোর পাশাপাশি আবার মাঠ পর্যায়ে এক্সিকিউশন করা, এই সামগ্রিক কাজ আমরা আপামর ছাত্র জনতা এবং অন্যান্য অংশীজনদের সাথে আলাপ করে আমরা বাস্তবায়ন করেছি। শুক্রবার বিকেলবেলা আমাকে হচ্ছে ছাত্র শিবিরের সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেক্রেটারি ফরহাদ আমাকে ফোন দিল। ফরহাদের সাথে আমার আন্দোলন কেন্দ্রে পরিচয়। ফরহাদ সময় আমাকে ফোন দিল যে মানে এই পরিস্থিতি হয়তো বা এই যে বেহাত হয়ে যাচ্ছেন কিংবা হচ্ছে যে শহীদের রক্তের সাথে কিছু বেমানি কিংবা কিছু করতে যাচ্ছে, এখন আন্দোলন স্ট্রিক্ট করতে হবে। তখন বললো তাহলে কী করা যায়? তখন বললো যে তাহলে আমরা হচ্ছে কি স্পষ্ট করে দাবি দেওয়া, সেটা আমাদের আগে থেকে মাথায় ছিল। তো দাবি দেওয়া বলেছে ফরহাদের সাথে আমি আলোচনা করতেছিলাম। তখন আপনি জেনে থাকবেন নেট একদম স্লো, মানে ইভেন ফোনে মানে কথা বলা যাচ্ছে না, বারবার কেটে কেটে আসতেছে। আমি তখন মানে বের হয়ে বিকেলবেলা যাত্রাবাড়িতে আন্দোলন করতেছিলাম। এর মধ্যে ফরহাদ ফোন দিল আমাকে। তো যখন কথাবার্তা হচ্ছে ভাই বললো তাহলে আমরা কিছু দাবি দেওয়া বলি, তাহলে তুমি সেটা শুনো। প্রথম দাবি হচ্ছে কি ছাত্র হত্যা দায় নিয়ে প্রধানমন্ত্রীকে জাতির কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে, স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করতে হবে, বিতর্কিত বক্তব্য দেয় হচ্ছে উপাধিকারীকে পদত্যাগ করতে হবে। তো কি বলছে কি পুলিশ সুপার, পুলিশ কমিশনার, ডিআইজি এদেরকে হচ্ছে বরখাস্ত করতে হবে, সন্ত্রাসীদের আইনের আওতা আনতে হবে, ডিসি প্রক্টরকে হচ্ছে পদত্যাগ করতে হবে। আমাদের মঙ্গলবার রাতে যে মিটিংয়ে যে সিদ্ধান্তগুলো হলো, যে পয়েন্টগুলো উঠলো, যে দাবিগুলো আসলো, সেই দাবি মিলিয়ে বিষয় হচ্ছে আমার 9 দফা দিই। এই হচ্ছে 9 দফা। ছাত্র শিবিরের যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট, উনি আমাকে খুঁজে যে কয়েকজন ব্যক্তির নাম্বার দিলেন যে এই ব্যক্তিগুলোকে তুমি একটু হচ্ছে ফোন দিয়ে বলে যাও যে 9 দফা আমাদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আসবে, আপনার একটু সেটাকে রিসিভ করেন, সেটা হচ্ছে গিয়ে বাইরের দেশে আপনার যে বিষয় সেটা প্রচার করার ব্যবস্থা করো। তো আমি তাদেরকে ফোন দিলাম, যথারীতি ফোন দিয়ে তাদেরকে ইনফর্ম করলাম। একই সাথে তখন আপনি জেনে থাকবেন যে পরিস্থিতি খুবই হচ্ছে অস্বাভাবিক পরিস্থিতির, যে কারফিউর মধ্যে হচ্ছে কি যেখানে একজন মানুষ বের হওয়া অসম্ভব বিষয়, জীবনের ঝুঁকি নিয়ে কিংবা হচ্ছে গিয়ে সব কিছুকে মোকাবেলা করে সেই যে যারা হচ্ছে এটা সে জড়িত ছিল, সে 9 দফা ছাত্র শিবিরের কথা বলে, তারা হচ্ছে স্পিড করার যে বিষয়টা, বিভিন্ন হাউসে মিডিয়া হাউসে সেগুলো পৌঁছে দেওয়ার বিষয়টা, আর কিংবা হচ্ছে ইন্টারন্যাশনাল জার্নালিস্ট যারা আছে তার কাছে পৌঁছে দেওয়ার বিষয়টা ছাত্র শিবির এই দায়িত্ব পালন করে। 21 জুলাই হাইকোর্ট 7% কোটার রায় প্রদান করে। সেই দিনে সারা দেশে শুরু হয় চিরুনি অভিযান। আটক করা হয় হাজার হাজার শিক্ষার্থীকে। আটককৃতদের উপর চালানো হয় নির্যাতনের স্টিমরোলার। যাত্রাবাড়িতে এই নির্যাতনের শিকার হয়ে শাহাদাত বরণ করে মাত্র 16 বছরের কিশোর। সারা দেশে ক্রমান্বয়ে বাড়ছে শহীদি লাশের মিছিল। আব্বু যখন আমাকে আর কি থানায় দেখতে আসে, তারা আব্বুকেও হচ্ছে হাজতে ঢুকিয়ে রাখে আর কি। আমাকে ওই মিন্টু রোডের ওখানে নিয়ে যাওয়া হয়। তো সেখানে বড় করে লেখা ছিল যে ডিবি কার্যালয়। দেন সেই জায়গায় তারা আমাকে গুম অবস্থায় 3 দিন রেখে দেয় এবং এই 3 দিন দিনে 3-4 বার করে তো হচ্ছে তারা আমাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যাচ্ছিল। সংঘর্ষ চলমান, বাড়ছে আহতের সংখ্যা। 23 জুলাই রাতে সীমিত আকারে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়। যখন ইন্টারনেট ব্ল্যাকআউট শেষ হলো, আমরা ইন্টারনেটটা পেলাম। আমার কাছে মনে হয় না যে দেশের এবং দেশের বাইরে এমন কোনো মানুষ আছে যার হচ্ছে চোখে পানি আসে। মানে আমরা নিউজ ফিড কল করতে পারতেছি না, শুধু লাশ আর লাশ। এই ব্ল্যাকআউটের সময়টাই যে কত মানুষকে মারছে এটা হিসেব ছাড়া। এই পরিস্থিতিতে অধিকার আদায়ে দ্রোহের উত্তপ্ত বাতাস দেশের আনাচে কানাচে ছড়িয়ে দিতে ইসলামী ছাত্র শিবির নেয় অভূতপূর্ব উদ্যোগ, যা আন্দোলনকে দেয় এক অনন্য মাত্রা। পরবর্তীতে যে আবার সবাইকে বুস্ট আপ করে আন্দোলনের মাঠে নিয়ে আসা, এই জায়গা থেকে ইসলামী ছাত্র শিবির আমরা যেটা করেছিলাম তখন সমন্বয়কদের সাথে বিভিন্ন বিষয় ডিসকাসের পাশাপাশি, যেহেতু ক্যাম্পাসগুলো বন্ধ ছিল, সরকার কোনোভাবেই ক্যাম্পাসগুলো খুলছে না, তা আন্দোলনটাকে আবার চাঙ্গা করাটা এটা বেশ আমাদের জন্য চ্যালেঞ্জ এবং একটি বড় ইস্যু ছিল।
তা আমরা তখন যে পলিসিটা নিয়েছিলাম যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যারা অধ্যয়ন করেন তারা তো তখন তাদের গ্রামের বাড়িতে ছিলেন, যে জেলায় ছিলেন, মহানগরীগুলোতে তারা অবস্থান করছিলেন। তা আমরা তাদের তালিকাগুলোকে আলাদা করেছিলাম। যেমন ধরুন যদি আমরা বলি যে সিলেটে বসবাস করেন বা সিলেটে গ্রামের বাড়ি, সেখানে হয়তো অনেকে আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে, কেউ হয়তো জাহাঙ্গীরনগরে পড়ে, কেউ রাজশাহী ইউনিভার্সিটি পড়ে। তো বিভিন্ন ইউনিভার্সিটির এই তালিকাগুলো করে আমরা আমাদের স্থানীয় যারা মহানগর এবং জেলা দায়িত্বশীল ছিল তাদের সাথে একটা সমন্বয় করে দিয়েছিলাম। তো যারা বিশ্ববিদ্যালয় অধ্যয়নরত ছিল তাদের কাজ ছিল বিভিন্ন কলেজ, স্থানীয় কলেজ, মাদ্রাসা, স্কুল তাদের সাথে সমন্বয় করা, সেখানকার যারা ক্লাস প্রতিনিধি ছিল অথবা যারা লিডিং পজিশন ছিল ছাত্রদের তাদের সাথে সমন্বয় করা এবং স্থানীয় আমাদের জনশক্তি নেতাকর্মীদের সাথে সমন্বয় করা। 25 জুলাই শত শত লাশের পাহাড় উপেক্ষা করে খনির কান্না আসে কেবল মেট্রো রেল আর বিটিভি ভবনের ক্ষতিগ্রস্ততায়। এই যেন মানবতার সাথে এক চরম উপহাস। প্রজন্মের মুখে উচ্চারিত হয় নাটক কম করপিও। 27 জুলাই ক্র্যাকডাউন বন্ধের জন্য জাতিসংঘ এর মানবাধিকার কমিশন বিবৃতি দেয়। হাসিনা সরকারের সমালোচনা করেন বিশ্ব নেতৃবৃন্দ। নিজেরা খুন করে আবার নিজেরাই সেই খুন হওয়া মানুষের জন্য শোক প্রকাশ করে। 30 জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করে ফ্যাসিস্টরা। এই উপহাসমূলক শোক দিবস প্রত্যাখ্যান করে নেটিজেনরা। যাদের আসলে মেরুদণ্ডটা ছিল, একটু হলেও মেরুদণ্ড ছিল, সবাই প্রোফাইল লাল করছে এবং দেশের যে গণহত্যা চলছে এটা প্রমাণ দিচ্ছে। তাদের শোকের তারা শোক প্রকাশ করতে চাইছিল ওই দিন, আমরা শোকের পরিবর্তে আমরা বুঝতাম আমাদের শোকের রং লাল। 31 জুলাই মার্চ ফর জাস্টিস কর্মসূচির অংশ হিসেবে ঢাকা, চট্টগ্রাম সহ সারা দেশের বিভিন্ন জায়গায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে শিক্ষার্থীরা। এতে আইনজীবীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। ডিবি কার্যালয়ে আটক 6 সমন্বয়ককে দিয়ে আন্দোলন প্রত্যাহারের নাটক মঞ্চস্থ করা হলে তা প্রত্যাখ্যান করেন অন্য সমন্বয়করা। বিবৃতি দেন আব্দুল হান্নান মাসুদ। 2 আগস্ট শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের আন্দরকিল্লা জামে মসজিদ থেকে রাজপথে নেমে আসে ছাত্র জনতা। 3 আগস্ট জাতীয় শহীদ মিনার থেকে আসে এক দফার ঘোষণা, অসহযোগ আন্দোলনের ডাক ও তাতে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের একাত্মতা পোষণ। 4 আগস্ট সারা দেশ উত্তাল ছিল এক দফা দাবিতে অসহযোগ আন্দোলনে। এই আন্দোলনে পুলিশের সঙ্গে আওয়ামী সন্ত্রাসী বাহিনীর নির্মম হামলায় প্রাণ হারায় শত শত মানুষ। সন্ধ্যা 6টা থেকে দ্বিতীয় দফায় জারি করা হয় অনির্দিষ্টকালের কারফিউ। এমন পরিস্থিতিতে ভিডিও বার্তার মাধ্যমে মার্চ টু ঢাকার ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়ক আসিফ মাহমুদ। 5 আগস্ট সকালে থমথমে অস্বস্তিকর নীরবতা বাংলার আকাশে বাতাসে। মানুষের অন্তরে সাহস আর আশঙ্কা মিশ্রিত অদ্ভুত অনুভূতি। সবাই অপেক্ষমান, মানুষ কি নামবে, আসবে ঢাকায়, এই দুঃশাসনের অবসান হবে কি? কোটি মানুষের মুক্তির এই প্রার্থনার জবাব কি মিলবে আসমান হতে? হঠাৎ কি হলো এ শহরে? লক্ষ লক্ষ ছাত্র জনতা উত্তরা, যাত্রাবাড়ি, টঙ্গী, গাজীপুর সহ রাজধানীর সকল প্রবেশ মুখে কারফিউ ভেঙে মার্চ টু ঢাকায় অংশ নিচ্ছে। বাংলাদেশের ইতিহাসে এ যেন এক অভাবনীয় ঘটনা। ধর্ম, বর্ণ, দল, মত আর নারী পুরুষ নির্বিশেষে এই মানুষের ঢল আমাদেরকে বুঝিয়ে দেয় জীবনের সবচেয়ে দামি সম্পদ হচ্ছে স্বাধীনতা, যা কেড়ে নিয়েছিল এই ভয়ঙ্কর খুনি ফ্যাসিস্ট হাসিনা সরকার। পুলিশ, বিজিবি আর র্যাবের উন্মুক্ত বন্দুকের নলের সামনে এ যেন এক সাহসের গণজোয়ার। ভয়াবহ সংঘর্ষ চলছে উত্তরা, টঙ্গী, গাজীপুর ও মোহাম্মদপুরে। এদিকে পুলিশের নির্বিচার গুলিতে যে ভয়াবহ হত্যাযজ্ঞ চলে তাতে যাত্রাবাড়ি হয়ে ওঠে গণ অভ্যুত্থানের স্ট্যালিনগ্রাদ। রাজশাহীতে শহীদ হন
ইসলামী ছাত্র শিবিরের নেতা আলী রায়হান। আমাদের যে শহীদ আলী রায়হান যিনি শাহাদাত বরণ করেছে, রাজশাহী মহানগর শিবিরের সাংগঠনিক সেক্রেটারি ছিল, তার গ্রুপটা সামনে ছিল। সেখানে রাজশাহী মহানগর সভাপতি সাবেক হাফেজ খায়রুল ইসলাম, তার নেতৃত্বে দুইটা গ্রুপ আমরা সামনে দিয়ে অগ্রসর হয়। এক পর্যায়ে যখন আলিপুরটিন আমরা পৌঁছি, সেই মুহূর্তে সামনে পুলিশের বিশাল একটা গ্রুপ চলে আসে। পুলিশ আসা মাত্র তারা বেপরোয়া ফায়ার, বেপরোয়া রাবার বুলেট, টিয়ার সেল নিক্ষেপ এবং সাউন্ড গ্রেনেড। যখন পুলিশরা এসে আমাদের উপর হামলা শুরু করে, আমরা সেই মুহূর্তে আর টিকতে পারি নাই। টিয়ার সেলের কারণে আস্তে আস্তে আমরা পিছনে সরা শুরু করি এবং আমাদের অনেকজন ভাই সেই মুহূর্তে গুলিবিদ্ধ হয়। আমার পিছনে আলী রায়হান ভাই, তিনি গুলিবিদ্ধ হয়ে পড়ে যান, তাকে কোলে করে নিয়ে যায়। আমাদের আরও 30 থেকে 40 জন ভাই সেদিন গুলিবিদ্ধ হয়। এর মধ্যে দুপুরে মানুষ জানতে পারে ফ্যাসিস্ট হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেছে ভারতে। রাষ্ট্রপতির কাছে পদত্যাগ জমা দিয়েছে। ছাত্র জনতার এই রক্তক্ষয়ী গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট রেজিমের পতন হল। অতঃপর জাতি আবার নতুন করে পেল স্বাধীনতার স্বাদ। যাদের ত্যাগের বিনিময়ে এই নতুন স্বাধীনতা, কেমন আছে সেই সব শহীদের পরিবার? হাসিনা আমার ছেলে পাঁচি তুলিলে আমার ছেলেকে দুনিয়ার থেকে হত্যা করে দুনিয়াতে নিলি। এই মাঠত কাজ করে আসি, এখন গোসল করে নামাজ পড়বে গেল কি না গেল, চারটা খাওয়া রেসি দিচ্ছি। এখন সময় আমার এক ছেলে রমজান আলী, তাই যে কথা আব্বা করে বলে কে কি জান আবু সাইদে পেলে কি বেয়া হয়েছে, তো তখন উঠি আসি। ওই বাড়ির এক ছেলে ঢাকাত পড়ে, তাই মায়ের কাছে খবর দিয়েছে যে আবু সাইদ মারা গেছে। সেই বাড়িতে কাঁদ দৌড়ছে, কি জানতে কাম করছে, আমার ছেলের কিছু হয়েছে, এরা কাম করছে কেমন কয় না ভেবে মারা গেছে। অনেকক্ষণ পরে পরে শুনল যে মারাই গেছে। আসমানটা ভাঙ্গি যাবো মাথার পরে সেই রকম পড়ে গেল, হাতিতে হাঁটতে হয় নেই। এটা আল্লাহ আমার 3:30টার সময় লাশ আসে বাড়িতে। লাশ আসার পরে এই দেন দরবার করে প্রশাসনের লোকেরা দ্রুত মারি দেওয়ার জন্য চাপ দেয়। পরবর্তীতে সকাল 8টার সময় মারি দেওয়ার সিদ্ধান্ত করা হয় তাদের চাপের মুখে পুড়ে। তখনও বুঝলেন আমার শান্তমণির লাশ আমার হাতে দেবে, হয়তো অন্ধকার লাশ আমার হাতে দেবে, বলবো যেটা আমার শান্তমণি রে, দেখি তো আমার শান্তমণি ওর মানে এরকম রক্তাক্ত হয়ে গেল। আমি এত অনুরোধ করলাম যেন পোস্টমর্টম করলে না, কেউ আমার কথা শুনলো না। আমার ছেলেটাকে এরকম রক্তাক্ত করে দিল। লাস্টে আমি 4টার সময় বাড়িতে ছিল, তখন সামনে পুলিশের গাড়ি, পিছনে পুলিশের গাড়ি। আমার ছেলে জীবিত থাকতেছে, এরকম পুলিশ প্রোটোকল দেয় না, তাহলে তো আমার ছেলেটা এরকম হইতো না। লাশের এরকম প্রোটোকল দিয়ে কি করলো? ছেলেকে নিয়ে তো আমার অনেক স্বপ্ন ছিল, ওর ছেলে বিদেশ যাবে, লেখাপড়ার সঙ্গে স্টুডেন্ট বাইরে চলে যাবে, আমি পাসপোর্ট করবো। কিছুদিন আগেই আমি পাসপোর্টের জন্য ভাবতেছি আমার ছেলে বাইরে যাবে, বড় আবার নিয়ে আসবে। আমি সিনেমা আমাকে এরকম সিনেমা করে গেল আমার সাথে মানে সবসময় এক মুহূর্তের জন্য তোমার সাথে রেখে বলতে পারি না, সব ছিঁড়ে ছিঁড়ে গেছে, আমার সাথে হইতো না। এই টেবিলে গেলে ওর বই দেখি, মার্কেটে গেলে ওর প্লেট দেখি, সুকেশের কাছে গেলে ওর কাপড় চাপড় দেখি, টেবিলে গেলে ওর পানির বোতল দেখি, কিন্তু ওর শান্তমণি কি এতে দেখি না। আজকে প্রায় 4 মাস হয়ে যেতেছে আমার শান্তমণি তো একবার আইসে ডাকে না, আমার শান্তমণি একবার
আমার ভাই রিদওয়ান শরীফ রিয়ান, ও রাতে যখন আসে তো নিচের যে মেইন গেট ওটা খোলার শব্দ হয়, তো আমি জানি না যে ও নিচে আসে, তো আমি দরজার যে লুকিং মিররটা আছে তো আমি ওটা দিয়ে দেখি যে আমার ভাই আসছে কিনা। তো যখন দেখি যে ও আসছে, ও কলিং বেল বাজানোর আগে আমি গেটটা খুলে ওকে সারপ্রাইজ দেওয়া, মানে গেটটা খুলে আর কি ওকে আগে আমি দাঁড়িয়ে থাকি, তো ও হচ্ছে আমাকে দেখে যে ও কলিং বেল বাজানোর আগে কীভাবে বুঝলাম আমি যে ও আসছে, তো ও মিষ্টি করে একটু হাসি দিত। আমি এখনো দরজায় গিয়ে লুকিং মিরর দিয়ে দেখি যে আমার ভাই আসছে কিনা, কিন্তু ও আসলে আর 19 জুলাইয়ের পর আর আসে নাই, আর কখনো আসবেও না। তো আমি আম্মুকে বলছিলাম, আম্মু ও যদি আন্দোলনে যায় তাহলে এত টেনশন করছো কেন? তোমার ছেলে তো একা না, আরও হাজার মায়ের ছেলেরা গিয়েছে, তুমি ফিলিস্তিনের মায়েদের মতো মন শক্ত করতে পারো না? আয়ুষ, আমি এটা না বলতাম। আমি একজন শহীদের বিষয় একটু বলতে চাই। সে ভাইটি রামপুরায় 19 জুলাই জুমার নামাজের পরপরই উনি সেখানে মসজিদ থেকে বের হওয়ার পরে সেখানে যে গোলাগুলি হয় সেখানে শাহাদাত বরণ করেন। এই বিষয়টা আমার অনেক টাচি এই কারণে যে ওই ভাই উনি প্রথমত উনি ছাত্র ছিলেন না, উনি একজন চাকরিজীবী ছিলেন। ওনার ফ্যামিলিতে ওনার স্ত্রী নেই, ওনার একটা ছোট ছেলেটা নর্মাল, যে তার বাবার হাত ছাড়া অন্য কারোর হাতে সে ভাত খায় না। সে ভাইটি যখন জুলাই 19 তারিখে জুমার নামাজের পরে উনি চেয়েছিলেন যে ছাত্রদেরকে কিছু দুপুরে খাবার দাবার উনি দিয়ে সহযোগিতা করবেন। এই চিন্তাভাবনা নিয়ে উনি নামাজ পড়ে যখনই বের হলেন সেখানে স্নাইপার শট হয়েছিল, আপনারা জানেন। রাস্তার পাশে তিনি ছিলেন এবং স্নাইপার শটের মাধ্যমে ওনার একটি লাইভ বুলেট ওনার গলা ভেদ করে ঘাড় দিয়ে বের হয়ে যায় এবং তিনি শাহাদাত বরণ করেন। তো ওই ভাইটি ওনার যে এটা আমার মনে পড়া শুরু যে তার ছেলে তখন আমরা তার সাথে দেখা করতে গেলাম, তখন তার সে একদমও ছেড়ে শুধু তার বাবাকে খুঁজছে এবং অন্য কারোর হাতে সে ভাত খেতে পারছে না। এই বিষয়টা আমাকে খুবই নাড়া দেয় যে আমরা আসলে এই যে শহীদ পরিবারগুলো, এরকম অসংখ্য ঘটনা প্রত্যেকটা শহীদ পরিবারে আছে আর এই বিষয়টা আমাকে খুব বেশি পীড়া দেয় এবং এখন মনে পড়লে আমি স্বাভাবিক থাকতে পারি না। আমার ছোট থাকতে সবচেয়ে আদরে সবাই ভালোবাসত, সব কিছু করে থাকলো দুই ধাপ আমি সামনে গেছি, এই সময় একটা ফোন আসে বলে যে রাহান ভাই তো গুরুতর আহত। ভালো লাগে না, আমি ভালো থাকতে পারি না। একজন মা সন্তান হারালে সেই মা কোনদিন ভালো থাকে বাবা? ছোটবেলা থেকে আমার প্রথম সন্তান, তো ও আমার খুব আদরের ছেলে ছিল, খুব আদরের ছেলে, আমার বড় সন্তান। যে কষ্ট থেকে আমি পড়াইতাম, আমি দিন রাত পরিশ্রম করে তাকে পড়াইছি। তাইও বলতো, বাবা আপনার লেখান বাবা পা অনেক ধন্যবাদ, আমাকে আপনার যে আমাকে যে পর্যন্ত পড়াছেন এটি আমার কাছে হাজার স্মৃতি, হাজার কাছে। 5ই আগস্ট তার মাথায় গুলি লাগলো, সে সামনে ছিল আর সন্ত্রাসী বাহিনী সামনে থেকে গুলি করতেছিল, তাদের অপোজিট থেকে গুলি করতেছিল। এটাই বোঝা যায় যে তার একটা নেতৃত্ব দেওয়ার যে একটা গুণ ছিল, সেটা সে রাজশাহী মাটিতে হয়তো রক্ত বিলিয়ে দিয়ে তার প্রমাণ দিয়ে গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হসপিটালে ভর্তি করা হয়, ওখানে ভাইয়ার অপারেশন হয় রাত 10টার দিকে, হয়তো অপারেশন শেষ হয়েছিল। 8 তারিখ সন্ধ্যা 6টার দিকে ভাইয়া শাহাদাত বরণ করেন, আল্লাহর কাছে চলে যান। মোবাইল তুলে আপা বলতো, আব্বা কাজ যায় না, কাজ কামা তো বেশি করা লাগবে,
আপনি কেমন আছেন, একটু সত্য আমার যদি কণ্ঠ খারাপ লাগতো তাই খুব চিন্তা করতো। আপনি ডাক্তারের কাছে আসেন, রাজশাহী আসেন, এই যে 3টা 3.5 মাস থেকে আর কেউ বলার নেই। এবং আর স্যারের সাথে কোথাও হয় না, তো কঠিন কষ্ট। এই সাওয়ালের মুখ সমাসার মুখে চোখের সামনে ভাসে ওঠে। সাওয়ালে তাদের সাওয়াল আমার। এই রক্তাক্ত জুলাইয়ে আহত হাজার হাজার যোদ্ধারা কিভাবে কাটছে দিন। 18 তারিখে আমি সর্বপ্রথম আন্দোলনে গেছি, তখনই আমার বন্ধুর ছিটা গুলি লাগছে, ওরা এখনো চোখে একটা গুলি আছে। আবার 19শে জুলাই শুক্রবারে তখন আমরা সবাই প্রায় 25 জনের মতো জুম্মার পরে আবার ওই আন্দোলনে গেছি। তখন বিকেলবেলা রামপুরা ব্রিজের নিচ থেকে আমরা দেখছি তখন পুলিশরা বিজেপিরা একসাথে ফায়ার করতেছিল, মানুষ অগণিত হারে আহত হচ্ছিল। ওইখানে 20 মিনিট থাকার পরে প্রায় আমরা তো ফল ব্যাক করি, প্রচণ্ড গুলি হচ্ছিল। অনেক দূর থেকে আমার একটা গুলি লাগে বা পায়ের পেছন থেকে, পা 2 ভাগ হয়ে গেছিল আমার। ঢাকা মেডিকেলে যাওয়ার পরে সাথে সাথে একটা প্রাথমিকভাবে একটা ব্যান্ডেজ করে দিছে। ব্যান্ডেজ করে দেওয়ার 22 ঘন্টা পরে অপারেশন হয়েছে। এত রোগীর চাপ ছিল তখন। আর এই অপারেশনের আগেই পুলিশ 4 থেকে 5 বার ডাটা নিয়ে গেছে। তখন অবস্থা এরকম ছিল যে ডাক্তার দৈনিক আসে একবার, আর পুলিশ আসে ইনকোয়ারির জন্য। এই আহত রোগীদের সেন্স নাই, তাদের কাছেও আসে পুলিশ দৈনিক 2 বেলা 3 বেলা করে। রাত্রে 2টা বাজে আসে, মানুষ যখন ঘুমায় থাকে তখনও আসে। 25শে জুলাই আমার তখন প্রশাসনিক চাপের কারণে অনেক রোগীদের রিলিজ দিয়ে দিচ্ছিল। রিলিজ স্লিপ দেখানোর পরেও আমাদেরকে শাহবাগ থানায় নিয়ে গেছে, নিয়ে খোলা আকাশের নিচে আমাকে এই অসুস্থ অবস্থায় প্রায় 3 ঘন্টার মতো খোলা আকাশের নিচে ইয়েতে শোয়া রাখছে, স্ট্রেচারে শোয়া রাখছে। আমার আব্বু আম্মু ছোট ভাই আমার মেজো মামি সবাইকে আলাদা আলাদা করে নিয়ে সবার কাছ থেকে স্টেটমেন্ট নিছে। তো এক পর্যায়ে যখন আমরা মোটামুটি সব দিক থেকে তারা যখন আমাদেরকে ঘিরে ফেলে, আমাদের কোনো দিকে যাওয়ার সুযোগ ছিল না, এবং সে অবস্থাতে তারা 2 দিক থেকে আমাদেরকে গুলি করা শুরু করে। পিছন দিক থেকে পুলিশ গুলি করছিল এবং সামনের দিক থেকে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যারা সন্ত্রাসীরা, তার হাতে শটগান ছিল, পিস্তল ছিল, এগুলো দিয়ে তারা গুলি করা শুরু করে। আমি যেহেতু সামনে ছিলাম, একটা পর্যায়ে খুব কাছাকাছি থেকেই আমরা যারা ছিলাম আমরা চাচ্ছিলাম যে তাদেরকে মোকাবেলা করতে, কিন্তু একটা পর্যায়ে যখন তারা পর্যায়পরি গুলি করা শুরু করলো, আমরা সেখানে আর অবস্থান করতে পারি নাই। একটু পিছু হটার পরপরই হঠাৎ করে ছাত্রলীগের একজন সন্ত্রাসী সে খুব কাছ থেকে এসে তার যে শটগান, সেই শটগান দিয়ে সে গুলি করে এবং মুহূর্তের মধ্যে আমার ফেসে, মুখে এবং চোখে সেই শটগানের যে প্যালেট সেটা আঘাত করে। আমার ডান চোখে শটগানের প্যালেট চলে যায় এবং আমি তৎক্ষণিক সেখানে পড়ে যাই আর কি। এর পরপরই সেখানে আমাদের পিছনে যারা সহযোদ্ধারা ছিলেন তারা আমাকে ধরে নিয়ে পার্শ্ববর্তী একটি ক্লিনিকে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পরে সেই হাসপাতালেও ছাত্রলীগের সন্ত্রাসীরা তারা হামলা করে, সেখানে বেশ কয়েকজন আহত যারা ছিল তাদের উপরে হামলা করা হয়। আওয়ামী লীগের যারা ছিল তারা ওই সময় আমাদের ছাত্রদেরকে সন্ত্রাসী বলে আখ্যা দিয়েছে, অনেক টিকিট দেয়, চিকিৎসার দায়িত্ব নেন। তারা একটা তালিকা তৈরি করে সন্ত্রাসী বলে ধানের তালিকা পাঠিয়েছে। তো 5 তারিখের পরে অনেক রোগী এসে বলে আমরা তখন বই হাসপাতালে আসি নাই, আর যারা চিকিৎসা নিচ্ছে তারা বলে আমরা পরিচয় গোপন রাখছি যে আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র। আমরা যথাসাধ্য চেষ্টা করছি আমি ডাক্তারদের বিরুদ্ধে আমাদের ছাত্রদের পক্ষে কাজ করার। আমরা সঙ্গে খুব কম ছিলাম, তো আমাদের সাথে আমাদের রুগীরা অনেক ডেডিকেটেড করে তারা একটা কাজ করছে, সহযোগিতা করছে, রুগীরা লোকজন ছিল। আর
ইকোনমিক বিষয়টা তখন একটু দুর্বল ছিল, সমাজসেবা ডিপার্টমেন্ট আমাদেরকে খুব সহযোগিতা করছে এই বিষয়ে। তো তখন তো ফান্ড ছিল না 5 তারিখের আগে, আমাদের 2টা জায়গায় যুদ্ধ করতে হচ্ছে। একটা তাদের চিকিৎসা এনশিওর করা, আবার এদেরকে বিরোধিতা করা যে না আমাদের চিকিৎসা ভালো তৈরি করতে না পারে। থানার সামনে ছিলাম, ওই সময় এক পুলিশ থানার ভিতর থেকে একেবারে আমাকে তাক করে খুন করে। আমার মাথাটা ঝাঁকে দিয়ে উঠে আমার কাছে মনে হচ্ছিল যে হয়তো আমার মাথার খুলি উড়ে গেছে, এই জন্য হয়তো আমি দেখতে পাচ্ছি। গুলিটা যে আসলে আমার চোখে লেগেছে এটা আমি বিশ্বাস করতে পারছিলাম না। পরে ওই সময় আমি মুখে হাত দিয়ে বসে পড়ি, বুঝছিলাম যে রক্ত বের হচ্ছে অনেক, পুরা মুখে রক্ত। চেম্বারে যাওয়ার পর ওইখানকার ডাক্তার এই স্টাইলে বলে যে এই শোনেন, ওর বাম চোখ শেষ, ডান চোখ নেই, ভালো যান পরে এসে, এই স্টাইলে বলেছে। এটা খুবই শকিং ছিল। ওই মুহূর্তে আমাকে বলেছে পারলে মাফ করে দিও। এটা হচ্ছে 19শে জুলাই শনিয়াকার বিভিন্ন স্থানে রায়েরবাগ এবং সাইনবোর্ড পুরো দিন আমি ওখানে ছিলাম। আমাদের সহযোদ্ধা ওনার এক কোপে একটা হাত নিয়ে গেছে ওরা। আমার প্রতিও নির্মমভাবে অত্যাচার করছে, রড দিয়ে বাঁশ দিয়ে অনেক মারছে, মারতে মারতে শুয়ে ফেলছে আর কি। শোয়ার পরে হচ্ছে যে তারপর আমাকে ছাড়ে নাই, ইটের আড্ডা আমার মাথা দিয়ে মানে পুরো শরীরে আঘাত করছে এবং কি রক্তাক্ত শরীরে ওরা আমাকে ছাড়ে নাই। লাস্টটা আমার গুলি করছে পায়ে হচ্ছে, এখানে হচ্ছে হাঁটুর উপরে ঠেকা গুলি করছে, তো ওই জন্য হচ্ছে মানে মাংস সহ হাড়ের সমস্যা হয়েছে, এই জন্য হাড় মাংস 2টে কাটা লাগছে আর কি, মাংসটা কাটা লাগছে। আমরা যখন নিচে অবস্থান করি তখন এখানে আসি দেখি পুরো ফিলিস্তিন ক্যাম্পে, আমরা তো ভিডিও দেখছিলাম, তো এখানেও সেম অবস্থা। পুরো হাসপাতালে কেউ মাথা নাই, মাথার মধ্যে গুলি, পায়ের মধ্যে গুলি, কেউ এখানে ট্রিটমেন্ট দিতেছে ওরা। 19 জুলাই শুক্রবার বিকেল 4টা থেকে রংপুর প্রচুর উত্তাল ছিল। ওই অবস্থায় পুলিশ আমাকে আটক করে বিকেল 5টার দিকে, এবং পুলিশের কাছে আটক থাকা অবস্থায় পুলিশ আমাকে রংপুরের কাচারি বাজার মোড়ে ছড়া বুলেট যেটা বলে সেটা আমার পায়ে লাগায় গুলি করে এবং আমার পায়ের 6 ইঞ্চির মতো হাড় উড়ে যায়। রংপুর মেডিকেল কলেজের ডাক্তাররা আমাকে অনেকটা বলছিল যে আমার পা থাকবে না অথবা পা রাখা পসিবল না, কারণ পা খুব একবারে মানে 6 ইঞ্চির মতো হাড় ছিল না এবং পা আমি কোনো নড়তে পারছিলাম না। 20 তারিখ সকালেই আমরা অ্যাম্বুলেন্সে করে ঢাকা পঙ্গু হাসপাতালে এসে ভর্তি হই। ওই দিন রাতেই আমার একটা বড় একটা সার্জারি করে এবং পায়ে রড দিয়ে দেয়। 4-5 দিন হলো হেলমেট পরা লোক পিস্তল নিয়ে হঠাৎ করে সামনে এসে পড়ছিল, তো যখন তাক করছিল ঠিক ওই মুহূর্তে আমি হঠাৎ করে যখন ইনস্ট্যান্ট মাসেল রিফ্লেকশনে মাথা বাঁচানোর জন্য এইভাবে কাইতে গেছিলাম, তো ঠাস করে আমার হাতে ঠিক এই জায়গাটাতে কিছু একটা লাগে, আমার হাত ইনস্ট্যান্ট গরম হয়ে যায়, টেম্পারেচার অনেক বেশি বেড়ে যায়, আমার হাত পড়ে যায়। তো তখন আমার সাথে আমাদের এই গোলের শেষ মাথায় আমাদের সাথে অনেক ভাইয়ার ছিল, ওরা এলোপাথারি গুলি করতেছিল। এলোপাথারি গুলির মাধ্যমে আমার যখন বুঝতে পারি যে হ্যাঁ আমার এই জায়গা থেকে সরে আসতে হবে, তখন ওই জায়গাটাতে 3টা ভাইয়ার লাশ ছিল। তো ওরা যখন সবাই চলে আসছে তারপর দেখলাম, তো আমি যখন থেকে চলে আসবো তখন আমি একটা দেখি আমার বাম পাশে একটা 12-13 বছর ছেলে বডি পড়ে আছে, ওর মাথায় গুলি লাগছে, ওর মাথা এখান থেকে রক্ত বেরোচ্ছে। তো আমি যা ভাবলাম কি ওর নিয়ে যাই, ও তুচ্ছ পাতলা বডি ছিল, তো ওর লাশটা নিয়ে যাওয়ার জন্য আমি কোলে নেওয়ার চেষ্টা করি, তো কোলে নেওয়ার চেষ্টা করি, কোলে নিতে পারি না, কারণ ওই মুহূর্তে আমার হাত কাজ করতেছিল না আর কি। ওই মুহূর্তে আমার হাত কাজ করতেছিল না, ভাবলাম ওর কলার ধরে আমি গোলের মুখ থেকে বের করে সাইডে নিয়ে যাই। তো সেই মুহূর্তে আমি যখন 2-3 কদম হ্যাসরা নিয়ে দিচ্ছিলাম, পিছন থেকে আরেকটা গুলি আমার কোমরে লাগে, ঠিক রাইট সাইডে কোমরে। তো আমি আর সেকেন্ড টাইম এত পেন নিয়ে আমার মনে করেন যে কাউকে বাঁচানোর মতো ওইরকম টেন্ডেন্সি হারিয়ে ফেলেছিল। আমি দৌড়ে গেছি, ওই অবস্থায় ল্যাংড়ায় দৌড়ে গেছি আমি বসুন্ধরা গেটের সামনে। আমার প্রথম চিকিৎসা শুরু হয় কিন্তু এবারকার হসপিটালে, যেখানে আমি 8 দিনের মধ্যে থাকি। ওখানে আমার প্রাথমিক অবস্থা যেটা করা হয়েছে যে গুলি বের করা, বাট আমার ইন্টারনাল ড্যামেজ বলতে আমার এখানে গুলি লাগার পরে আমার রেডিয়াল নার্ভ ছিঁড়ে গেছে, যার কারণে আমার কবজি থেকে হাত অকেজ। আমি চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে হাসপাতালে কাজ করেছি, সেখানে আমি দেখেছি কমপক্ষে 55 জন 2 চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 686 জন রোগী 1 চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে, আর কর্নিয়া ট্রান্সপ্লান্ট হয়েছে 2 জন রোগীর। আর
ভবিষ্যতে আরও কর্নিয়া ট্রান্সপ্লান্ট হবে। আমি বলতে পারি চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট হাসপাতালে সর্বনিম্ন 7 বছর বয়স থেকে শুরু করে 77 বছর বয়স পর্যন্ত বিভিন্ন বয়সের রোগী ছিলেন। তারা আঘাতপ্রাপ্ত হয়েছেন আসলে মেটালিক হেডের দ্বারা, কিউবারিয়াল বুলেট দ্বারা। আমি মনে করছি আমার আর চালাবে না গুলি, তখন আমি যখন আনসারের যে হেড তাতেই ফোকাস করি, এমন অবস্থা দেখি মানে 750 যেগুলো পরে লোড করে একবার আমার দিকে ফোকাস করে আছে। যখন আমি একটু বডি আপনি উল্টা দিকে এই করবো, এই অবস্থা দেখবে তখন জীবনটা বাঁচানো লাগবে। যখন অমুকে একটু অন্যদিকে বিপরীত দিকে ফেরানোর চেষ্টা করছি, তখন সবগুলো একবার আমার দিকে গুলি ফায়ার করে। এখান থেকে যখন সর্বোচ্চ অ্যাঙ্গেল করতে পারছি, এই 2 হাতের মাঝে ফাঁক দিয়ে আমার এই চোখে লাগছে, এই সাইড দিয়ে চোখে লাগছে। যখন লাগে তখন আমি মুখ থুবড়ে ফুটপাতে পড়ি, ফুটপাতে ঢালার পর পড়ি। মানে তখন গুলি লাগার পর আমার 7 থেকে 12 সেকেন্ডের মতো জ্ঞান ছিল। এই জ্ঞান থাকা অবস্থা আমার এরকম মনে হচ্ছে যে তখন আমি কোনো মানে বৃষ্টির দিনে শুয়ে আছি মানে ফুটপাতে, এবং আমার শরীরে মুসুলধারে বৃষ্টি হচ্ছে, বড় বড় ফোঁটায় মুসুলধারে বৃষ্টি হচ্ছে। এই যাত্রাবাড়ি ফেরার উঠলাম, এরপরে দেখি দেখি থানার সামনে গোলাগুলি শুরু হলো, কয়েকটা লাশ পড়ে এলো আমার সামনে। আমরা সবাই লুকা রয়েছিলাম ফেরাবার ওই যে ওয়ালে, তারপর দেখি হঠাৎ করে এই গলাগুলি বন্ধ হয়ে গেছে, মানে গুলির আওয়াজ বন্ধ হয়েছে। আমি একটু ঘুরে তাকানোর লগে লগে দেখে আমার চোখে লাগলো। লাগার পর তো আমি তো কালিমা তো এবার কইরা রেডি যে এখন মনে হয় আজলে চলে আসবো। প্রথম সন্তান, মেয়ে সন্তান, তোর বয়স ওদিনকার 26 দিন। তো আমি আমার মেয়ে দেখতেছি, হাসতেছে আমার দিকে, আর আমি কালিমা তো এবার করতেছি, আমি প্রস্তুত। তো হঠাৎ করে দিকে একটা মোটরসাইকেল আসলো, আসে মানে আল্লাহর কুদরত যে আমাকে বাঁচাইবো আল্লাহ। তো মোটরসাইকেল আসে সে কি করছে, ওই থানার সামনে এসে লুকাই গেছে গা, মানে মোটরসাইকেল ফালে সে আমাদের সাথে লুকাই রয়েছে। তাও কিছু যুবক বললো কি এই হুজুরের বাচ্চা, যেমন হুজুর লড়তেছে, কয়েকটা লাশ পড়ে গেছে গা। তো ওই সঙ্গে আল্লাহ গেছে মানে যা জীবন দিতে গেছে, এখানে যে একটা চোখ গেছে গা, আমি ওরকম কিছু মনে করিনি। তো অক্টোবরের 1 তারিখ থেকে আমাদের মসজিদের চাকরি আবার চলে গেছে। অক্টোবরের 1 তারিখ থেকে আমি টিউশনে শুরু করছিলাম। 11 তারিখে সকালে উঠে ফজর নামাজ পড়লাম, আর একটা টিউশন করার ভিতরে দেখি মাথা ব্যথা করতেছে। পরে দেখি আমার যে ভালো চোখটা ছিল এটাও আবার এই ঘোলা দেখতেছি। তো 1 মাস ধরে আমি এখানে জাতীয় চক্ষু বিজ্ঞান হাসপাতালে ভর্তি আছি। এখন আমি স্পষ্ট ভালো করে দেখতে পারি না। আমি আন্দোলনে আহত হই জুলাই 18 তারিখে ঢাকা শহরের মেন টার্নিং পয়েন্ট হলো আপনার যাত্রাবাড়ি। আমার সামনে একজনের 40 সেকেন্ডের ডিফারেন্সে ওই ছেলে অরিজিনাল বুলেট খায়, আর 40 সেকেন্ড পরেই আমি ছড়া বুলেট খাই। পুলিশের ছড়া গুলি আমার মুখে এখন আপনার প্রায় 21টার মতো আমার ছড়া বুলেটগুলো আছে, প্লেটগুলো আছে। এর মধ্যে 3-4টা বার করা পসিবল, আর বাকিগুলো বের করা পসিবল। 2 চোখে ইঞ্জুরি ছিল, আর 1 চোখ আল্লাহর রহমতে 1 চোখ হলো আপনার। আমি আমার লাইফে কোনো সময় আমি চশমা ইউজ করি নাই, কিন্তু এখন আর কি সার্জারি করার পর রেটিনা অপারেশন করার পরে চোখের থেকে আপনার 2টা বুলেট বাই করাইছে। একটু আর কি আপনার চুল পরিমাণ গ্যাপের জন্য কর্নিয়াতে আঘাত করেনি। তো কর্নিয়াতে যদি আঘাত করতো তাহলে হয়তো আমার এই চোখটা বাদ হয়ে যেত। তো ইমার্জেন্সিভাবে ট্রিটমেন্ট নেওয়ার কারণে একটা চোখ আমার ঠিক হয়, ওটার আপনার জীবনের চশমা ইউজ করিনি, বাট এখন আর কি -2.5। আর আরেক চোখ দিয়ে আমি টোটালি দেখি না, টোটালি ব্ল্যাক। আমার এখনো হাতের মধ্যে প্রায় 90টা প্লেটের কাছাকাছি আছে। গুলির গরমে আর উত্তপ্ততার কারণে আমার হাতের বেশ সিদ্ধ হয়ে গেছিল, এই জন্য এখান থেকে কেটে ওটা ফেলা দিতে হয়েছে। আর এখনো ট্রিটমেন্ট চলতেছে। আমি আমার হাতের এখনো 2টা আঙুল, মানে শেষ 2টা আঙুল আমি এই পাশ হাতের অর্ধেক, মানে এই পাশ এই পাশ হাতের অর্ধেক, এছাড়া আমি ঠিকঠাক ইউজ করতে পারি না, আমার অনুভূতি কম নার্ভের কারণে। আর চোখে দেখি না বলতে গেলে চলে। আমার চোখের মানে গুলিটা সোজা এদিক দিয়ে, সামনের পার্ট যদি এটা ধরি এদিক দিয়ে ঢুকছে, আর পিছন দিক দিয়ে বের হয়ে গেছে, মানে এপার ওপার হয়ে গেছে চোখে। 3 তারিখের ঘটনা ছিল, সেদিন প্রচুর আরও অনেক মানে গুলিবিদ্ধ রোগী আসলো। দেখলাম যে বিভিন্ন জায়গা থেকে তারা মানে ফরওয়ার্ড দিতেও ভর্তি, অনেকেই ওখান থেকেও ব্যাক করে আসছে। ইভেন ঢাকা মেডিকেল কলেজের থেকেও কিছু ব্যাক করে আসছে রোগী, প্রচুর রোগী। যে আমরা সাধারণত এই নিউরোসায়েন্স হসপিটালের একটা নিয়ম ছিল যে আমরা মানে একেবারেই বেড মানে লিমিটেড, মানে যতগুলো বেড ততগুলোই ভর্তি দিতাম, কিন্তু সেদিন আসলে আমরা পারি নাই। আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিছি যে যারা আসবে তাদেরকে আমরা ফেরত দেবো না। মোস্ট অফ দ্য পেশেন্টের গুলি লেগেছে মাথায় এবং বুকে। এটা আসলে টার্গেট কিলিং আমার কাছে মনে হয়। আমরা 5 তারিখের পরেও ঢাকা মেডিকেল সহ ঢাকার অনেকগুলো মেডিকেলে খোঁজ নিয়েছিলাম, যে তাদের ভাষ্য অনুযায়ী সেখানে এমন পরিমাণ লাশ এসেছিল, তারা সেখানে
সেটা রেকর্ড করতে পারেনি। এরকমও অনেকগুলো লাশের ঘটনা ঘটেছে যেগুলোকে বেয়ারিশ হিসেবে দাফন করা হয়েছিল, এবং অনেক অভিভাবকরা সেই মুহূর্তে এসে মর্গে মর্গে তাদের সন্তানদের, তাদের পরিবারের স্বজনদের লাশ খুঁজেছিল। এই আন্দোলন গোটা সংস্কার থেকে পরিণত হয় গণমানুষের আন্দোলনে। ফ্যাসিস্ট রেজিমের অত্যাচারের জাতাকল থেকে মুক্তি পেতে দল, মত, ধর্ম, নারী, পুরুষ নির্বিশেষে সমাজের সর্বস্তরের মানুষ চলে আসে এক কাতারে। আন্দোলন যেন হয়ে ওঠে ভিন্ন ভিন্ন আদর্শের মানুষের এক ঐক্যের সম্মেলন। ছেলে মেয়েরা তারা ত্যাগ স্বীকার করেছে। আমরা যারা বেঁচে আছি আমরা এক ধরনের গিল্ট ফিল আমাদের মধ্যে কাজ করে, এটাই আর কি। তো বাংলাদেশে যে গণতন্ত্রহীনতার জুলুম অত্যাচার চলছিল, সেটার জন্য দরকার ছিল একটা গণবিস্ফোরণ, কোটা আন্দোলন, সেটাই তাদেরকে দিয়েছে। তো আমরা রাজুক কলেজের সামনে আমি আমার ফ্রেন্ড ক্রস করতেছিলাম, তখন আমার এক স্যার আর কি আমাকে আমাকে স্যার চিনতে পারেনি, আমি তো অন্য দেশে ছিলাম, আমার রাজুক কলেজ ছিল। তো স্যার আমাকে বলতেছে আন্দোলন কী অবস্থা। আমি বললাম স্যার এই তো। স্যার বললো যে তোমরা কিছু খাইছো নাকি? আমি বললাম না স্যার আমরা কিছু, স্যার আমরা নর্মালি আসি। স্যার বললো যে এই কথা বলে স্যার আমাকে আর কি কিছু টাকা দেয় যে তোমরা সব পানি খেয়ে, পানির একটা বক্স কিনে যাতে সবাইকে পানি দিতে পারি যারা আন্দোলনে আসে। এই পানি নিয়ে যাওয়ার সময় রাজুক কলেজের পিছনে একটা বিল্ডিং থেকে একজন আন্টি ডাক দিয়ে একটা প্লাস্টিকের বক্স নিচে ফেলে। আমি বললাম কি ব্যাপার, প্লাস্টিকের বক্সে কি? দেন বক্স খুলে দেখি যে কিছু টাকা। পরে আঙ্কেলপুর থেকে বললো যে তোমরা যতটুকু যা যা পানি বা কিছু লাগলে তোমরা কিনে নিও। দেন আমরা এটা দিয়ে কিছু পানি কিনি, আর এইখান থেকে কিছু টাকা আমরা আহত ভাইকে দিয়েছিলাম যাতে সে চিকিৎসা করতে পারে। যে ডাক্তার আমাকে চেনে না, আমাকে ট্রিটমেন্ট দিল। তারপর হচ্ছে যে আখের রস বিক্রেতা, মানে খেটে খাওয়া মানুষ, সে আমাকে আখের রস খাওয়ানোর জন্য রাস্তা মানে রিক্সা আটকে দাঁড়ালো। যেই ভাইটা আমাকে চেনে না আমার মেডিসিন কিনে দিল। তারপরে আমাকে হচ্ছে বিএনএস সেন্টারে আমাকে 200-500 টাকা এসে গুছে দিচ্ছে মানসিক তৃপ্তি নেওয়ার জন্য। তাদেরকে আপনি কিভাবে রাজনৈতিক পরিচয় পরিচিত করবেন? হয়তো অ্যাজ এন ইন্ডিভিজুয়াল আমার একটা রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু আমি তো তার রাজনৈতিক পরিচয় জানি না, সে আমার রাজনৈতিক পরিচয় জানে না। এটা আমরা পুরো জাতি, হোল একটা নেশন, আমরা জাতিকে ফেসিবাদের মানে কবল থেকে উদ্ধার করার জন্য আমরা রাস্তায় নেমে এসেছি। সবাই জীবন বাজি রেখে সবাই সবার সবকিছু নিয়ে রাস্তায় নেমে আসছে। 24-এর ছাত্র জনতার অভ্যুত্থানের আমাদের যে আন্দোলনের যে ভাষাগুলো ছিল সেগুলোকে আমরা সার্বজনীন করার চেষ্টা করেছি। আমরা যখন কোনো কর্মসূচি ঠিক করতাম, আমরা সকল অংশীজনদের বিষয়গুলো মাথায় রেখে আমরা ঠিক করতাম। তো প্রথম থেকে যখন কোটা সংস্কার ছিল, কোটা সংস্কার আন্দোলনের সময়ও আমরা আপনার দেখেন এখানে যে আন্দোলনের যে ওয়ার্ডিংগুলো ছিল বাংলা ব্লকের, এরপর হচ্ছে আমাদের যে স্মারকলিপির যে ভাষাগুলো ছিল সেগুলোকে আমরা সার্বজনীনভাবে আমরা করার চেষ্টা করেছি। এবং সবচেয়ে ক্রুশিয়াল টাইম যখন ছিল 19 তারিখ থেকে একদম 5 অগস্ট পর্যন্ত, 34 জুলাই পর্যন্ত, ওই সময়ও আমরা যে শব্দগুলো আমরা এখানে ঠিক করেছি সেগুলো সার্বজনীনভাবে আমরা নিয়ে আসার চেষ্টা করেছি, যেন সবাই এই আন্দোলনে সম্পৃক্ত হতে পারে, সবাই এই আন্দোলনের শব্দগুলোকে অন করতে পারে। এই আন্দোলনে আমরা শুরু থেকে দেখে এসেছি সবার অংশীদার ছিল, সবাই অংশগ্রহণ করেছে। তা আসলে যে কোনো জায়গাতে কারো অংশগ্রহণ বা কারো ভূমিকাটা একটু বেশি থাকবে, কারো একটু সেমি থাকবে, এটাই তো বাস্তবতা সব জায়গাতে। কিন্তু এখন কেউ যদি একান্ত মানে নিজস্ব জায়গাটাকে সবচেয়ে বড় করে ফোকাস করে, তাহলে আমরা মনে করছি এখানে আন্দোলনের স্পিডটা নষ্ট হয়। কারণ এই আন্দোলনের ঐক্যবদ্ধ হওয়া, সবাই এক কাতারে চলে আসা, সেখানে আমরা দেখেছি যে কোনো শ্রেণী বৈষম্য ছিল না, কোনো ধর্মীয় সেন্স তার কারোর মধ্যে ছিল না, নারী পুরুষের জায়গাটা ছিল না, পেশার কোনো জায়গা ছিল না। তো সবাই এক কাতারে যে আমাদের পরিচয়, আমরা মাজলুম, আমরা একটা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করছি, আমরা একটা বৈষম্যহীন সমাজ চাই। তো এই সেন্সটা বা এই স্পিডটা আসলে ধরে রাখাটা আমাদের জন্য জরুরি। ইসলামী ছাত্র শিবির শহীদ পরিবার এবং আহতদের পাশাপাশি এই শহীদ পরিবার এবং আহতদের স্মৃতি যেন মুছে না যায়, স্মৃতিটা যেন থেকে যায়, এর জন্য ছাত্র শিবির বিকল্প কর্মসূচি ঘোষণা করে। ছাত্র শিবির কেন্দ্র থেকে স্মৃতি লেখন, শহীদদেরকে যারা কাছ থেকে দেখেছেন অথবা মাঠে 24-এর আন্দোলনে যারা আহত হয়েছেন বা নেতৃত্ব দিয়েছেন, সে সকল ভাইরা
কাছ থেকে দেখা এবং নিজেদের অভিজ্ঞতা সহ স্মৃতিলেখন একটা কর্মসূচি আয়োজন করে। সেই কর্মসূচিতে সকল পেশার ছাত্র থেকে শুরু করে সকলকে আহ্বান করা হয়। এছাড়া আমাদের সারা দেশের শাখা পর্যায়েও এই ধরনের কর্মসূচি আয়োজন করা হয়, যেন আমাদের এই 24-এর আন্দোলনের সত্য ইতিহাসটা, সত্য ঘটনাটা, এই আন্দোলনের লক্ষ্যটা মানুষের কাছে স্পষ্ট হয়। এজন্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে বিভিন্ন ক্যাম্পাস, মহানগর, জেলা পর্যায়ে কর্মসূচি পালন করা হয়। যারা 24-এর আন্দোলনে শহীদ হয়েছেন, যাদেরকে নির্মমভাবে রাজপথে রাষ্ট্রীয় সন্ত্রাসী কিছু ব্যক্তি এবং আওয়ামী লীগ, ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন, যুবলীগ থেকে শুরু করে যারা হত্যাকাণ্ড সংগঠিত করার ক্ষেত্রে সরাসরি ভূমিকা রেখেছে, আমাদের এই সকল শহীদরা যেন এই হত্যার বিপরীতে ন্যায় বিচার পায়, সেই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইসলামী ছাত্র শিবির আইনি সহযোগিতা থেকে শুরু করে মানবাধিকার সংগঠনের মাধ্যমেও সহযোগিতা করার একটা ভূমিকা, উল্লেখযোগ্য ভূমিকা পালন করে আসছে। এবং কোনো আহত ব্যক্তি বা শহীদ পরিবারের যেন আইনি সহযোগিতা থেকে এই বঞ্চিত যেন না হয়, তার জন্য ছাত্র শিবিরের ভূমিকাটা মুখ্য ছিল। রাষ্ট্রীয়ভাবে যেন শহীদরা যারা আহত হয়েছেন তারা তাদের অধিকারটাকে পায়, শহীদের মর্যাদা পায়, এবং যারা আহত হয়েছেন তারা যেন তাদের অধিকার থেকে বঞ্চিত না হয়, এজন্য ছাত্র শিবিরের পক্ষ থেকে দাবি ছিল সবসময়, সেই দাবিগুলো আমরা পেশ করে আসতেছিলাম। এই আন্দোলনে সবচেয়ে সিগনিফিক্যান্ট হচ্ছে যে বাংলাদেশে গণতন্ত্রহীনতার যুগ শুরু হওয়ার পর থেকে যত অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, সেগুলো কিন্তু এগুলোর কিন্তু অংশ। একটা বড় পাথর একটা ছোট হাতুড়ি দিয়ে লোকেরা ভাঙে। অনেকগুলো স্ট্রাইক করতে করতে উইথ দ্য লাস্ট স্ট্রাইক, একটা সিঙ্গেল স্ট্রাইকে পুরো বোল্ডারটা টুকরো টুকরো হয়ে যায়। এখন সে যদি বলে যে আমি এটা করেছি, আসলে ব্যাপারটা কিন্তু সেটা নয়। এই সকল জুলুম অত্যাচার এটার মধ্যে ইনক্লুডেড। আমি বলবো যে প্রতীকী যদি কোনো একটা মর্যাদা দিতে হয় যারা মারা গেছে, আবু সাঈদ সহ আবরার ঘোষণা দেওয়া হচ্ছে। যে কোনো একটা আন্দোলন শেষ হয়ে যাওয়ার পরে আসলে এটা অনেক সময় লাগে আর কি, প্রত্যেকটা জায়গায় অনেক কাজ করা লাগে এবং আন্দোলনের স্পিডটা ধারণ করা লাগে। তো এই জন্য যারা শিল্প সাহিত্য নিয়ে কাজ করে তাদের আসলে এই জায়গায় অনেক বড় দায়বদ্ধতা আছে। আমাদের মানে এটা বলা যায় যে মানে জেন জি আমরা বলতেছি যে একটা প্রজন্মের ঐক্য কিন্তু এখানে সাধিত হয়েছে, পুরো প্রজন্ম। এবং হয়তোবা আমাদের যারা আগের প্রজন্ম আসে অনেকে হয়তোবা তাদের যে গতানুগতিক চিন্তা থেকে তারা বের হয়ে না আসার কারণে তারা কিন্তু এটাকে খুব ভালোভাবে ওন করতে পারতেছে না। কিন্তু আমি এটা মনে করি যে তরুণ প্রজন্ম যারা মূলত আন্দোলনের সামনে পেছনে সব জায়গায় অবদান রাখছে, তাদের যে কালচারাল আন্ডারস্ট্যান্ডিং তারা কিন্তু এটা জারি রাখবে এবং আগামীতে তারা তাদের এই কার্যক্রম 24 কেন্দ্রিক এটা অব্যাহত রাখবে। শহীদদের সে ফিল করা একটা বৈষম্যবিরোধী, বৈষম্যহীন ইনসাফ ভিত্তিক একটি রাষ্ট্র গড়ে ওঠা, সেই রাষ্ট্রের গঠনের জন্য ইসলামী ছাত্র শিবির সবচেয়ে ভালো ভূমিকা। 16 বছরের অত্যাচার, নিপীড়ন, হত্যা, গুম এবং জুলাই উপাখ্যান পুরো জাতিকে নিয়ে আসে এক কাতারে, এক প্রার্থনায়। জাতি মুক্তি পায় ফ্যাসিজমের কালো অক্টোপাস হতে। এই মহান জুলাইয়ের সাহসের উপাখ্যান এত অল্প সময়ে সবিস্তারে বলা সম্ভব নয়। আরো কত না বলা গল্প রয়ে গেছে মানুষের হৃদয়ে। হয়তো সময় আমাদেরকে কোনোদিন সেই সব গল্পের সঙ্গে পরিচয় করিয়ে দেবে। প্লিজ, আমরা না হয় আপনাদের জন্য অন্ধ হয়েছি, আপনারা অন্ধ হয়েন না, আপনারা একটু দেখেন। ছত্রিশে জুলাই
বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। এই চোখ যা দেখেছে, এই কান যা শুনেছে, এই মুখে যে স্লোগান উঠেছে, তা মুহূর্তেই আলাদা করে দিয়েছে ইতিহাসের গতিপথ। কি ঘটেছিল এই সময়? আগ্নেয় দিনের মতো জ্বলে উঠেছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল সহ সারা দেশের প্রতিটি জেলার মানুষ। কোথাও সন্তর্পণে বেড়ে উঠছে ছাই চাপা দ্রোহ, কোথাও বাতাসের শীষ কাটে রুলে জেগে ওঠে বিদ্রোহ। বুকের তাজা রক্ত ঠেলে দেন আবু সাইদ, আলী রায়হান, শান্ত, মুগ্ধ, আব্দুল্লাহ সহ হাজারো ছাত্র জনতা। প্রিয়তমা বধূ অনন্তকাল ধরে অপেক্ষায় বাড়ি ফিরবে স্বামী। মা বাবা অপেক্ষায় স্নেহের সন্তানকে আদরে চড়াবে। গুম হয়ে যাওয়া মানুষদের মিছিলে যুক্ত হচ্ছে প্রতিনিয়ত নানান দল, মত, পেশার মানুষ। নির্বিচারে বিনা অপরাধে খুনের শিকার হয়েছেন কিশোর থেকে বৃদ্ধ পর্যন্ত। দেশ জুড়ে মেগা প্রজেক্ট করে একদিকে দৃশ্যমান উন্নয়ন আর অন্যদিকে লুটপাটের মহোৎসব। জনগণের বিলিয়ন বিলিয়ন ডলার চুরি করে বিদেশে পাচার। মুক্তিযুদ্ধকে ঢাল বানিয়ে পুরো দেশকে এক ভয়ঙ্কর অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে ফেলে সন্ত্রাস আর লুটপাটের গডমাদার শেখ হাসিনা চেপে ধরেছিল স্বাধীনভাবে মত প্রকাশের সকল কণ্ঠস্বর। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডে দেশপ্রেমিক বীর সেনানীদের নির্মমভাবে হত্যা করার মধ্য দিয়ে শুরু হয়েছিল এই ধ্বংসযজ্ঞ। সরকার হয়েও কি অবলীলায় দুর্বল করা হয়েছে আমাদের প্রিয় স্বদেশের সার্বভৌমত্ব। 2013 সালে শাপলায় ম্যাসাকার, একের পর এক টিভি চ্যানেল বন্ধ করে দেয়া, শাহবাগে ফ্যাসিবাদের জন্ম দিয়ে বিচারের নামে প্রহসন করে একে একে জামাত ইসলামী নেতাদের ফাঁসি দিয়ে ন্যায় বিচারকে প্রশ্নবিদ্ধ করেছে তারা। দেশের বিচার বিভাগ ও প্রশাসনকে নিজেদের গুন্ডা বাহিনী বানিয়ে নৃশংসভাবে দমন করেছে সকল বিরোধী দলমতের কণ্ঠস্বর। 2018 সালে কোটা আন্দোলন ও নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্রলীগের সন্ত্রাসী দিয়ে সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত করে দমন করার চেষ্টা করা হয়। বিরোধী সকল দল মতকে নির্মমভাবে নির্মূল করে 3টি সাজানো ভোটে নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে। যে ক্ষমতাকে তারা ফেরাউন আর নমরুদের মতো অপ্রতিরোধ্য বলে ভেবেছিল, জালুতের মতো সেই অসম যুদ্ধে শিশু দাউদের মতো নেমে আসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এজন্য মুসলিমকে রক্ষা করতে প্রভুর প্রেরিত এক অবাক আবাবিল। বাংলাদেশে যে কোটা ব্যবস্থাপনা, এই কোটা ব্যবস্থাপনা নিয়ে দীর্ঘদিন সাধারণ শিক্ষার্থী এবং সাধারণ মানুষের মাঝে আলোচনা সমালোচনা উভয় দিক থেকে হয়ে আসছিল। তো একটি পয়েন্ট হয়তো অনেকের অজানা ছিল, সেটা হলো ইসলামী ছাত্র শিবির সর্বপ্রথম 1996 সালে এই কোটা ব্যবস্থার বিষয়ে যাতে করে ভাবা যায় এবং কোটা ব্যবস্থাপনা পুনর্গঠন অথবা সংশোধন সংস্কার নিয়ে প্রস্তাবনা উত্থাপন করেছিল এবং রাজপথে আন্দোলন শুরু করেছিল। তো এই আন্দোলনটি পরবর্তীতে ধাপে এসে আস্তে আস্তে করে সাধারণ শিক্ষার্থী এবং সকল পেশাজীবী একমত পোষণ করে। তার বহিঃপ্রকাশ আমরা দেখেছিলাম 2018 সালে এবং 18 সালে এটি একটি আপামর মানুষের আন্দোলনে পরিণত হয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সে আন্দোলনটা যাত্রা করে পরবর্তীতে আমরা দেখেছিলাম যে এই আন্দোলনটা এমন একটা লেভেলে পৌঁছে যায় সরকার সেটাকে বাতিল করতে, অর্থাৎ টোটাল কোটা ব্যবস্থাপনাকে বাতিল করতে বাধ্য হয়েছিল। 5 জন আদালতের রায়ের প্রেক্ষিতে বিক্ষুব্ধ হয়ে ওঠেন সাধারণ শিক্ষার্থীরা। কোটা সংস্কার আন্দোলন শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ধারাবাহিকভাবে চলমান থাকলেও কোরবানির ঈদের বন্ধে তা স্থগিত হয়ে আসে। 1 জুলাই ঈদের ছুটির পর আন্দোলন আবারও তীব্র হয়ে ওঠে। আন্দোলনকারীরা একত্রিত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। 7 জুলাই শুরু হয় বাংলা ব্লকেড নামে অবস্থান কর্মসূচি ও সড়ক অবরোধ, যা ছড়িয়ে পড়ে দেশের প্রধান প্রধান বিশ্ববিদ্যালয় ও শহরে।
11 জুলাই। আন্দোলন চলাকালে পুলিশি হামলার মুখে প্রচন্ড দুঃসাহসে বুক পেতে দাঁড়ায় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, যা আন্দোলনকারীদের সঞ্চার করে এক অপ্রতিরোধ্য সাহস। টাইগার পাস থেকে দৌড়ায় 2 নম্বরে গেলাম, যাওয়ার পরে দেখি যে সামনে থেকে আমাদেরকে অ্যাটাক করতেছে, পিছন থেকে অ্যাটাক করতেছে, আমরা মাঝখানে পড়ে গেছি এবং মানুষজন খুবই কম। তো ওই সময় সবাই দৌড়ায় পালাচ্ছে, যে যেদিকে পারতেছে সবাই যাচ্ছে। তো আমিও দৌড়াচ্ছি, এখন আমি সবাইকে ডাকতেছি ভাই ধারান, দৌড়ায়েন না। তো আমি যখন আস্তে আস্তে দৌড়াচ্ছি আর আমার কানে বাজতেছে যে আমি তো দেশের মানুষের সাথে প্রতারণা করতেছি, যেই মানুষগুলোকে আমি আশ্বাস দিয়েছিলাম 2 দিন আগে যে এই আন্দোলন থেকে সরে দাঁড়াবো না যতক্ষণ পর্যন্ত দাবি আদায় না হচ্ছে, প্রয়োজন নিজেকে জ্বালায় দিব পেট্রোল দিয়ে। তো আমি তো এই কথাটা